আচ্ছা, মানুষ ভালোবাসে কেন বলো তো? ভালোবাসার অনুভূতি আসলে কেমন হয়? প্রেমে পড়লে কেমন অনুভব হয়? সৃষ্টিকর্তা কি এক অদ্ভুত অনুভূতি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে মানুষকে। একটা মানুষ হঠাৎ করে আরেকটা মানুষকে তীব্রভাবে ভালোবাসতে শুরু করে। সেই ভালোবাসার কোনো কূল কিনারা হয় না। তীব্র ভালোবাসার টানে সেই মানুষটাকে ছেড়ে থাকাটাও অসম্ভব হয়ে পড়ে। আজ পূর্ণিমা। আকাশে পূর্ণিমার গোল চাঁদ, কিন্তু কালচে ভারী মেঘে ঢাকা পড়ে গেছে তার রূপ। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি মেঘের ফাঁক গলে এক মুহূর্তের জন্য সাদা আলোয় ভাসিয়ে দিচ্ছে চারপাশ। বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, ঝড়ো হাওয়ায় গাছের ডালপালা দুলছে। রাস্তার পাশে একটা ছোট্ট যাত্রী ছাউনি। শুভ্র দৌড়ে এসে ছাউনির নিচে দাঁড়ালো। আশেপাশে কোনো মানুষজন নেই। ঝড়ের আভাস পেয়ে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আগে ভাগেই। আজ অফিস থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে শুভ্রর। তার মধ্যে আবার গাড়িটা নষ্ট হয়ে আছে দুদিন থেকে। দুদিনে সারানোর সময় হয়নি। অফিস থেকে বের হয়ে কোনো রিক্সাও পাইনি। দেরি হয়ে গেছে বিধায় শুভ্র হাঁটতে শুরু করেছিল। মাঝ রাস্তায় এমন ঝড়ো হাওয়া শুরু হলো, আর তারপর এমন মুষলধারে বৃষ্টি। এই ছাউনিটা থাকাই যা রক্ষা। ব্লেজারটা ঝাড়তে ঝাড়তে শুভ্র এদিক ওদিক তাকালো। বিদ্যুৎ চমকের সাদা আলোয় এক মুহূর্তের জন্য দৃশ্যমান হলো একটা নারী অবয়ব। চমকে উঠল শুভ্র। এই ঝড় বাদলের রাতে এরকম একটা যাত্রী ছাউনির নিচে একটা মেয়ে একা একা কি করছে? বিদ্যুতের ঝলক শেষ হতেই আবার সব অন্ধকার। শুভ্রের মনে হলো ও হয়তো ভুল দেখেছে, কিন্তু চোখের পলক ফেলার আগে আবার বাজ পড়ল প্রচন্ড শব্দে। সে আলোতে দেখা গেল কিভাবে কেঁপে উঠল মেয়েটা। তার সাথে আরো দৃশ্যমান হলো মেয়েটার শাড়ির নীল রংটা। তার সাথে আরো দৃশ্যমান হলো মেয়েটার শাড়ির নীলাভ রংটা। রংটা অন্ধকারের সাথে এমনভাবে মিশে আছে যে এতক্ষণ বোঝাই যায়নি ওখানে কেউ দাঁড়িয়ে আছে। শাড়ি ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। চুলগুলো বৃষ্টিতে ভিজে নেমে এসেছে কাঁধ বেয়ে। এক কোণে চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে মেয়েটা। এক্সকিউজ মি মিস। টিনের চালে বৃষ্টির ফোঁটার তীব্র শব্দে শুভ্র নিজের কণ্ঠস্বর নিজেই শুনতে পেল না। শুভ্র আবারও একটু জোরে ডাকলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। মেয়েটা যেন নিজের ভেতরে ডুবে আছে। চোখ দুটো দূরে ঝাপসা বৃষ্টিরেখার দিকে স্থির। বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য মুখটা আলোকিত হলো। মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে টিনের চাল থেকে গড়িয়ে পড়া বৃষ্টির ধারার দিকে। পরক্ষণেই আবার অন্ধকার। অন্ধকার এতক্ষণে সয়ে এসেছে শুভ্রের চোখে। শুভ্র দুই পা বাড়িয়ে মেয়েটার কাছে গিয়ে হাত উছিয়ে তুড়ি বাজালো চোখের সামনে। এবার চমকে উঠল মেয়েটা। তীক্ষ্ণ চোখে তাকালো শুভ্রর দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে যেন সরাসরি এসে বুকে বিঁধল শুভ্রের। মুহূর্তের জন্য শুভ্র কেঁপে উঠল ভেতরে ভেতরে। এমন দৃষ্টিও আশা করেনি। কে আপনি? শুভ্র জবাব দেবার আগেই মেয়েটা কঠিন গলায় আবার বলল। তুড়ি বাজাচ্ছেন কেন? কি সমস্যা? শুভ্র অপ্রস্তুত হয়ে গেল। সরি, অ্যাকচুয়ালি আমি ওখান থেকে আপনাকে ডেকেছিলাম, আপনি খেয়াল করেননি, তাই। মেয়েটা এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। চোখ দুটো অস্বস্তিকর ভাবে গভীর। তারপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আবার বৃষ্টির দিকে তাকালো। টিনের চালে ঝমঝম করে ফোঁটা ঝরছে। সেই শব্দেই যেন কথার সমাপ্তি টেনে দিল সে। শুভ্র দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। মনে হলো মেয়েটার চারপাশে একটা অদৃশ্য দেওয়াল আছে, যেটা ভেদ করা সহজ নয়। বৃষ্টির তীব্রতা কমতে শুরু করলো এর মধ্যেই। বজ্রপাতও কমে এসেছে। টিনের চালে টুপটাপ শব্দ হচ্ছে এখনো। ভিজে মাটির গন্ধ ছড়িয়েছে। বাতাসে শীতল আর্দ্রতা। অনিন্দিতা বড় করে নিঃশ্বাস টানল। নিঃশ্বাসের সঙ্গে ভিজে মাটির সোঁদা গন্ধ অনেকটা টেনে নিল বুকের ভিতর। প্রশান্তিতে বুঝে এলো চোখ জোড়া। মিনিট পাঁচেকের মাথায় টুংটাং শব্দে মোড়ের মাথায় একটা রিক্সা দেখা গেল। অনিন্দিতা হাত উছিয়ে ডাকলো রিক্সাটাকে। এতক্ষণ ধরে নিঃশব্দে সঙ্গ দেয়া অপরিচিত লোকটাকে পেছনে ফেলে অনিন্দিতা রিক্সায় উঠে বসলো। মামা যাইবেন না? রিক্সাওয়ালার প্রশ্ন শুনে শুভ্র মেয়েটার দিকে তাকালো। অনিন্দিতা কঠিন গলায় রিক্সাওয়ালাকে বলল। না। শুভ্রর দিকে করুণ চোখে তাকালো রিক্সাওয়ালা। আরে বেচারা, না জানে কি দোষ করেছে। বউটা মনে হয় আমার বউয়ের চাইও পাষাণ। বিড়বিড় করতে করতে প্যাডেলে পা ঘোরালো লোকটা। বৃষ্টি ভেজা পিচের রাস্তা ধরে চলতে শুরু করলো রিক্সা। রিক্সাটা চোখের সামনে থেকে চলে যাবার পর শুভ্র রাস্তায় তাকিয়ে দেখলো পিচের রাস্তায় অল্প স্বল্প পানি জমেছে।
বৃষ্টির পরিষ্কার পানিতে জলজল করছে কিছু একটা। শুভ্র ঝুঁকে সেই বস্তুটা হাতে তুলে নিল। একটা রূপোর নূপুর। শুভ্র নূপুরটা উল্টে পাল্টে দেখে খানিকক্ষণ চিন্তা করলো। মেয়েটা তো এই জায়গাতেই দাঁড়িয়েছিল। শুভ্র রিকশাটা যেদিকে গেছে দ্রুত সেদিকে কয়েক পা হাঁটলো। রিকশাটা ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে ত্রিসীমানা থেকে। নূপুরটা কি করবে ভেবে পেল না শুভ্র। অন্ধকারেও জ্বলছে রূপালি রংটা। বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাসে শরীর কেঁপে উঠল শুভ্রর। কানে এখনো বাজছে টুংটাং রিকশার ঘন্টা। যেন দূরে মিলিয়ে যাওয়া সেই আওয়াজও নূপুরটার সাথে কোনো অদৃশ্য যোগে বাঁধা। পকেটে রাখতে গিয়ে আবার থমকালো শুভ্র। মেয়েটা যদি খুঁজতে ফিরে আসে, কিন্তু দামি জিনিসটা রাস্তায় ফেলে রাখাটাও ঠিক হবে না। কিন্তু মেয়েটার সাথে আর কখনো দেখা হবে কি? নইলে ফিরিয়ে দেবে কি করে? চারপাশে ফাঁকা নির্জনতা, ঝড়ো রাতের পরের স্যাঁতস্যাঁতে নীরবতা। শেষমেশ নূপুরটা ব্লেজারের পকেটে ঢুকিয়ে বাসার উদ্দেশ্যে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো শুভ্র। গত 5 মিনিট ধরে 3বার বেল বাজিয়ে বিরক্ত ভঙ্গিতে দরজার সামনে দাঁড়িয়ে আছে অনিন্দিতা। কেউ দরজা খুলছে না। কি সমস্যা? সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? এইভাবে ভেজা শরীরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আজকে বাহিরে বের হওয়াটাই ভুল হয়েছে। সন্ধ্যা থেকে একটার পর একটা বিরক্তিকর ঘটনা ঘটে যাচ্ছে সমানে। সন্ধ্যার কথা মনে পড়তেই অনিন্দিতার রাগের মাত্রা বাড়ল। সন্ধ্যায় প্রীতির বার্থডে পার্টি ছিল। প্রীতি অনিন্দিতার বেস্ট ফ্রেন্ড। কলেজ লাইফ থাকে কলেজ লাইফ থেকে ওর সাথে পরিচয়। মেয়েটা ভীষণ মিশুকে কিন্তু শান্তশিষ্ট। ঠিক অনিন্দিতার উল্টো। অনিন্দিতা মিশুকে হলেও ওর রাগটা বরাবরই বেশি। সন্ধ্যায় প্রীতির বার্থডে পার্টিতে কেক কাটার পর গিফট দেওয়ার পর্ব শেষ হতেই হঠাৎ করে ওদের আরেক ফ্রেন্ড সাইম যখন সবার সামনে ওকে প্রপোজ করে বসলো, তখন প্রথমে হতভম্ব হলেও হতভম্বের মাত্রা কাটিয়ে ওঠার সাথে সাথেই সাইমের গালে ঠাস করে কষিয়ে একটা চড় মেরেছে অনিন্দিতা। এতদিনের বন্ধুকে এভাবে কখনোই ভাবতে পারেনিও। তারপরেই কারোর সাথে কোনো কথা না বলে বেরিয়ে এসেছে প্রীতির বাসা থেকে। প্রীতি পেছন থেকে ডেকেছিল অনেকবার। কথা ছিল প্রীতির গাড়ি পৌঁছে দেবে অনিন্দিতাকে। অনিন্দিতা দাঁড়ায়নি। কোনো কথা না শুনে সোজা বেরিয়ে এসেছে, যার ফলস্বরূপ ফেঁসে গেছিল ঝড় বৃষ্টির মধ্যে। অনিন্দিতা আরেকবার বেল বাজিয়ে হাত সরিয়ে নেবার আগেই দরজা খুললেন রাবেয়া বেগম। মেয়ের দিকে তাকিয়ে রীতিমতো আঁতকে উঠলেন তিনি। এভাবে বৃষ্টিতে ভিজেছিস কেন? তোর না পিতির গাড়িতে আসার কথা? অনিন্দিতা কিছু না বলে গম্ভীর মুখে ভেতরে ঢুকলো। জুতো জোড়া সেলফে ঢুকিয়ে চুপচাপ চলে গেল নিজের রুমে। রাবেয়া বেগম মেয়েকে বিরক্ত করলেন না। মেয়ের মেজাজ খারাপ বোঝাই যাচ্ছে। এখন প্রশ্ন করলে আরো রেগে যাবে। তিনি রান্নাঘরে ঢুকলেন রাতের খাবারের বন্দোবস্ত করতে। রাত প্রায় 11টার কাছাকাছি। অনিন্দিতা গোসল সেরে শাড়ি পাল্টে একটা সুতির জামা পরল। অনেক সময় বৃষ্টিতে ভিজে থাকার কারণে মাথাটা ভার লাগছে। জ্বর আসবে নাকি? বিছানায় বসে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে পায়ের দিকে চোখ যেতেই অনিন্দিতা দেখলো ও ডান পায়ের নুপুরটা নেই। থমকে গেল। এটা বাবার দেওয়া শেষ স্মৃতি। কোথায় পড়লো নুপুরটা? অনিন্দিতা তাড়াতাড়ি উঠে বাথরুম ঘরের মেঝে ভালো করে দেখলো। কোথাও নেই। প্রীতির বাসায় খুলে পড়েছে কি? যাওয়ার সময়ও তো ছিল, কিন্তু যদি রাস্তায় পড়ে যেয়ে থাকে তাহলে? এবার কান্না পেল অনিন্দিতার। বাবার শেষ স্মৃতিটা এভাবে হারিয়ে গেল। বাবা নিজের হাতে পরিয়ে দিয়েছিলেন নুপুরটা। চোখের পাতা ভিজে উঠল ওর। আটকাতে পারল না কান্নাটা। কান্না গলায় ফিসফিস করলো। বাবা, আমি হারিয়ে ফেললাম তোমার শেষ স্মৃতিটা। শুভ্র শাওয়ার নিয়ে বের হলো। টি শার্ট গায়ে জড়াতে জড়াতেই শুভ্রর মা সোনালী বেগম এলেন কফি নিয়ে। আজ এত দেরি হলো যে? তোর বাবা তো সেই কখন চলে এসেছে। শুভ্র কফি নিতে নিতে আর চোখে তাকালো মায়ের দিকে। তোমার হাজবেন্ড সব কাজ আমার ঘাড়ে চাপিয়ে রেখেছে, নিজে তো আগে আগে আসবেই। সোনালী বেগম ছেলের কথা শুনে হাসলেন। তোর বাবার এত বড় বিজনেসের দায়িত্ব তুই না নিলে কে নেবে? লোকটারও তো বয়স হচ্ছে। এসব বিজনেস টিজনেস বড্ড একঘেয়ে লাগে মা, তুমি তো জানো সেটা। তাহলে বিয়ে করে ফেল, আর একঘেয়ে লাগবে না। বিজনেসের সাথে বিয়ের কি সম্পর্ক? বলতে বলতে শুভ্র চেয়ারের উপর থেকে ব্লেজারটা হাতে নিতেই চুপ করে নুপুরটা পড়ে গেল মাটিতে। কপাল কুঁচকে গেল ওর। ও, এটার কথা তো ভুলেই গিয়েছিলাম। সোনালী বেগম কৌতূহলী দৃষ্টিতে তাকালেন। নূপুর, কার এটা? কোথায় পেলি? শুভ্র নুপুরটা মেঝে থেকে তুলে হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। চিকচিক করতে থাকা রূপালী রংটা যেন চোখে বিঁধল ওর। রাস্তা পেয়েছি। রাস্তায় বৃষ্টির পানি জমেছে, সে পানির ভেতরে পড়েছিল।
সোনালী বেগম অবাক হয়ে বললেন, এভাবে রাস্তায় পড়ে থাকে নাকি? নিশ্চয়ই কারো ভীষণ প্রিয় জিনিস। শুভ্র আনমনে উত্তর দিল। মনে হচ্ছে তাই। ওভাবে ফেলে দেওয়ার মতো জিনিস না এটা। সোনালী বেগম ছেলের চোখের দিকে এক মুহূর্ত তাকিয়ে রইলেন। এক অদ্ভুত পরিবর্তন যেন দেখতে পেলেন সেখানে। শুভ্রর গলায় যে টান টান নির্লিপ্ততা থাকে সবসময় সেটা নেই। কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে কণ্ঠস্বর। নুপুরটা ফিরিয়ে দিবি কিভাবে? শুভ্র দীর্ঘশ্বাস ফেলল। জানি না মা, মেয়েটাকে কখনো খুঁজে পাওয়া সম্ভব হবে কিনা। নুপুরটা আঙ্গুলের ফাঁকে ঘুরিয়ে দেখতে দেখতে শুভ্রর চোখে আবার ভেসে উঠল অন্ধকারে ভেজা চুলে দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিত সেই নারীর মুখ, যার নামটা অবধি জানে না ও। ফোনের অনবরত কর্কশ রিংটোনে ঘুমটা ছুটে গেল শুভ্রর। বিরক্ত হয়ে কলটা রিসিভ করলো ও। হ্যালো। আমার কল ধরছো না কেন বেবস? শুভ্র বিরক্তিতে সূচক শব্দ করল। কটা বাজে দেখেছ? ঘুমোতে দেবে না নাকি? 9টা বাজে, এখনো ঘুমাচ্ছ তুমি? হ্যাঁ, ঘুমাচ্ছে। আজকে যে শুক্রবার সেটা ভুলে গেছ? না ভুলিনি। আজকে বিকেলে আমাকে ঘুরতে নিয়ে যাবে শুভ্র। না, কাজ আছে আমার। শুক্রবারে কি কাজ তোমার? আজকে তো অফিস বন্ধ। অফিস ছাড়া আমার আরও কাজ আছে তমা। ডিস্টার্ব করো না তো, ঘুমাতে দাও। তমা আর কিছু বলার আগেই কলটা কেটে দিল শুভ্র। উফ, ছুটির দিনটা তো শান্তি নেই। সাত সকালে জানানোর জন্য ফোন দিয়েছে। বালিশে মুখ গুছে আবার ঘুমানোর চেষ্টা করলো শুভ্র, কিন্তু দুঃখজনকভাবে আর ঘুম এলো না। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলো ওর বাবা আজিজ সাহেব চা খেতে খেতে খবরের কাগজ পড়ছেন। কি ব্যাপার, আজকে তুমি এত সকাল সকাল? বাবার খোঁজাটা গায়ে না মেখে শুভ্র রান্নাঘরে গেল মাকে খুঁজতে। আম্মু। কি রে, উঠে পড়েছিস? কফি দেবো? হ্যাঁ। পিছন থেকে সোনালী বেগমকে জড়িয়ে ধরল শুভ্র। সোনালী বেগম হাসলেন। কি ব্যাপার, আমার ছেলেটা আজকাল সকাল সকাল বাচ্চামো করছে যে? বড় হতে ইচ্ছে করো না আম্মু, ছোটবেলায় ভালো ছিল। সোনালী বেগম ঘাড় ঘুরিয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, শোনো ছেলের কথা, বিয়ে করার বয়স হয়ে গিয়েছে, কদিন পরে নিজেই বাচ্চার বাপ হয়ে যাবে, আর এখন বলছিস নিজেই বাচ্চা হয়ে থাকতে চাস? ও আর ওর বাচ্চা দুটোকেই ওর বউ একসাথে পালাবে, সমস্যা কি? আজিজ সাহেব ফোরন কাটলেন মাঝখানে। কোনো সমস্যা নেই। মাকে ছেড়ে শুভ্র টেবিলে এসে বসলো। আমার বউয়ের যদি সমস্যা না থাকে তাহলে আর কার কি সমস্যা? আজিজ সাহেব গম্ভীর মুখ করে খবরের কাগজ ভাঁজ করে রাখলেন। বউ কোথায় পাবে? তোমার মাকে মেয়ে দেখতে বলেছো? শুভ্র কফিতে চুমুক দিয়ে গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ালো। না। সোনালী বেগম কফির মগ শুভ্রর সামনে দিয়ে বললেন, ভাবছি মেয়ে দেখা শুরু করব। বয়স তো কম হলো না, কবে পর্যন্ত শুধু ঘুমাবে আর অফিস করবে? শুভ্র বিরক্ত হলো এবার। আম্মু, সকাল সকাল আবার এসে বিয়ের সাথে নিয়ে পড়লে কেন? বিয়েটা কি পড়াশোনার মতো? সময় মতো পরীক্ষা দিতে হবে। আজিজ সাহেব গলা খাকারি দিয়ে বললেন, পড়াশোনার মতো না হলেও দায়িত্ব তো বটেই। সময় মতো না করলে পরে অনেক ঝামেলা, বুঝলে? শুভ্র দীর্ঘশ্বাস ফেলল। দায়িত্ব দায়িত্ব, সব কিছুতেই শুধু দায়িত্ব। আমি কি রোবট নাকি? সোনালী বেগম মুচকি হেসে ছেলের দিকে তাকালেন। বিয়ের নাম শুনলেই তোর ব্যাটারি ডাউন হয়ে যায় শুভ্র। শুভ্র গম্ভীর মুখে কফিতে চুমুক দিল। এখনো তো ছুটির দিনে শান্তিতে ঘুম জোটে না। সকাল সকাল ফোন দিয়ে একজন ঘুম ভেঙে দিল, এখন আবার তোমরা। আজিজ সাহেব ভ্রু উঁচিয়ে তাকালেন। কে ফোন দিয়েছিল? শুভ্র একটু কেশে এড়িয়ে গেল। কেউ না, অফিসেরই কল। সোনালী বেগম সঙ্গে সঙ্গে ধরে ফেললেন। শুক্রবারে আবার অফিস থেকে কল করে নাকি? কে মেয়েটা, নাম বল দেখি। শুভ্র চুপ করে রইল। এরই মধ্যে টেবিলে রাখা মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তমা কলিং। আজিজ সাহেব ও সোনালী বেগম দুজনেই একসাথে বলে উঠলেন। ওহ, এই হলো সেই অফিসের কল। শুভ্র মাথায় হাত দিয়ে বিড়বিড় করল। এ কি বলে, মরার উপর খাড়ার খা। তারপর ফোনটা হাতে তুলে বিরক্ত মুখে বলল, সকাল সকাল তোমরা আমার পিছু পড়লে কেন বলো তো? আজিজ সাহেব হাসি চেপে বললেন। আচ্ছা, এখন ধরো না ফোনটা, শুনি অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? শুভ্র ফোনটা সাইলেন্ট করে টেবিলে উল্টো করে রাখলো। ধরতে ইচ্ছে করছে না, একটু শান্তিতে কফি খেতে দাও তো। আজিজ সাহেব গম্ভীর ভঙ্গিতে বললেন। ফোন না ধরলে পরে কিন্তু অফিস মনে তোমা আরো রাগ করবে। শুভ্র বিরক্ত হয়ে চোখ বড় বড় করল।
আপু প্লিজ। সোনালী বেগম হেসে উঠলেন। আরে আমরা কিছু বলিনি তো, কিন্তু মা হিসেবে আমার অধিকার আছে জানার কে বা বার কল দিচ্ছে আমার ছেলেকে। ঠিক তখনই ফোনটা আবারও কেঁপে উঠল। শুভ্র ফোনটা উল্টে দেখলো এবারও স্ক্রিনে স্পষ্ট ভেসে উঠেছে তমা কলিন। আজিজ সাহেব খোঁচা মারলেন। এবার না ধরলে মনে হয় বাড়িতেই চলে আসবে। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো। একদম সিনেমার ভিলেনের মতো হয়ে গেছে তোমরা। ফোনটা হাতে তুলে অবশেষে রিসিভ করলো শুভ্র। হ্যালো। ও পাশ থেকে তমার ক্ষিপ্ত গলা। এতক্ষণে ফোন ধরলে? কি করছো তুমি? তখন ওইভাবে কল কেটে দিলে কেন? শুভ্র এক চোখে বাবা মাকে, আরেক চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে ফেঁসে গেল একেবারে। ও গম্ভীর গলায় বলল, তোমাকে কেন বললাম আমি ঘুমাচ্ছি, ডিস্টার্ব করো না। আর কল দিয়েছো কেন? তুমি কি আবার আমাকে ইগনোর করছো শুভ্র? শুভ্র এক হাত দিয়ে কপাল চেপে ধরল। প্লিজ তমা। সামনে বসে থাকা বাবা মার দিকে তাকালো। আজিজ সাহেব কাগজে মুখ গুজে রেখেছেন, আর সোনালী বেগম কান খাড়া করে রেখেছেন এদিকেই। শুভ্র গলা নামিয়ে ফিসফিসিয়ে বলল, ইগনোরের কথা আসছে কোত্থেকে? আমি আসলে ঘুমাচ্ছিলাম। আজিজ সাহেব জোরে কেসে উঠলেন এবার। শুভ্রর মুখ লাল হয়ে গেল। তাড়াতাড়ি ফোনটা কানে চেপে উঠে দাঁড়ালো। তাড়াহুড়ো করে চলে গেল বারান্দায়। অনিন্দিতার প্রতিদিন তাড়াতাড়ি ওঠার অভ্যাস, কিন্তু আজ এখনো মেয়েটা উঠেনি দেখে রাবেয়া বেগম মেয়ের ঘরে এলেন ডাকতে। গালে হাত স্পর্শ করতেই চমকে উঠলেন তিনি। গা পুড়ে যাচ্ছে জ্বরে। তড়িঘড়ি করে জলপট্টি দেবার ব্যবস্থা করলেন। ওষুধের বক্স খুঁজে দেখলেন জ্বরের ওষুধ নেই। ছোট ছেলে অর্ককে পাঠালেন ফার্মেসি থেকে ওষুধ আনতে। অর্ক ওষুধ আনতে আনতে অনিন্দিতাকে রেখে তুললেন তিনি। কিছু না খেয়ে তো ওষুধ খাওয়া যাবে না। জলপট্টি দিয়ে গায়ের তাপমাত্রা কিছুটা কমেছে। অনিন্দিতাকে খাইয়ে দিতে দিতে রাবেয়া বেগম জিজ্ঞেস করলেন, কালকে ভিজলি কি করে বলতো? যাওয়ার সময় বারবার বললাম ছাতাটা নিয়ে যা, কথা তো শুনিস না একটাও। যাওয়ার সময় তো আকাশ খারাপ ছিল না, শুধু শুধু ছাতা কেন নেব? খেতে খেতে জবাব দিল। তারপর আবার বলল, মা, আমার ডান পায়ের নুপুরটা হারিয়ে গেছে। কি রে, কি করে হারালো? জানি না, যাবার সময়ও তো ছিল। রাতে বাসায় এসে দেখি নেই, কোথাও পড়ে গেছে মনে হয়। অনিন্দিতা ঠোঁট উল্টালো। প্রীতিকে ফোন করে জিজ্ঞেস করেছিস ওর বাসা পড়েছে কি না? না, এটা তো মাথায় আসেনি। আচ্ছা, আমি জিজ্ঞেস করব। খাওয়া শেষ হতে হতেই অর্ক ঔষধ নিয়ে এলো। আপু, তোমার ঔষধ। ঔষধটা খেয়ে অনিন্দিতা আবার শুয়ে পড়ল। মাথা ব্যথা করছে। রবিবারে ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট জমা দেবার ডেট আছে। সেগুলো শেষ করতে করতে আবার ওর আরেক বান্ধবীর ইরার বাসায় যেতে হবে। প্রীতিও আসবে সেখানে। তখনই বরং প্রীতিকে জিজ্ঞেস করা যাবে নুপুরটাও পেয়েছে কিনা। বিকেল নাগাদ কিছুটা সুস্থ বোধ করতেই অনিন্দিতা ইরার বাসার দিকে বেরোলো। দুবার বেল বাজতেই ইরা দরজা খুলল। উচ্ছ্বসিত গলায় বলল, ওহো, অসুস্থ মেয়েও চলে এলো। সত্যি তোমার ডেডিকেশন দেখে অবাক হই। অনিন্দিতা হাসলো। আরে, অ্যাসাইনমেন্ট না দিলে স্যার রেহাই দেবে? জ্বর টর ওনার কাছে কোনো অজুহাতই না। তাছাড়া এমনিতেও জ্বরটা কেটে গেছে, তবে মাথা ধরেছে। তাহলে তোকে আগে গরম চা খাওয়াবো, তারপর অ্যাসাইনমেন্ট নিয়ে বসবি। বলে ইরা টেনে ভেতরে নিল ওকে। ঘরের ভেতরে যেতেই দেখা গেল প্রীতি বসে আছে বই নিয়ে। মাথা তুলে অনিন্দিতাকে দেখে প্রকুচকালো। অসুস্থ শরীরে না আসলে চলছিল না? কারো একটা কথা যদি তুমি শোনো। কাল কত করে বললাম, অনু শাড়িটা নিয়ে যা, কোনো কথাই শুনলো না সে। হনহন করে বেরিয়ে গেল। শেষে কি হলো? বৃষ্টির মধ্যে পড়ে ঝড় বাঁধিয়ে বসলেন। অনিন্দিতা হাসলো। এসে থেকে দম নেবার সুযোগটাও দিবি না নাকি? এসে এখনো বসতে পারলাম না, আর তোর অভিযোগের লিস্ট শুরু হয়ে গেছে। এরা ওদের দুজনের দিকে তাকালো। প্রীতি, ওকে অন্তত বসতে তো দে, বেচারার শরীর ভালো না। তিনজনে গোল হয়ে বসলো ওরা। টেবিলের ওপর বই, নোট আর ল্যাপটপ ছড়ানো। ইরা ট্রেতে ধোয়া ওঠা চা নিয়ে এলো। প্রীতি চায়ে চুমুক দিতে দিতে হঠাৎ অনিন্দিতার দিকে তাকিয়ে বলল, কি রে, তোর আরেক পায়ের নুপুর কই? অনিন্দিতা মুখ কুঁচকে বলল, হারিয়ে গেছে, কাল রাতে বাসায় এসে দেখি নেই। প্রীতি ভ্রু কুঁচকে কিছুক্ষণ ভাবলো। গতকাল যখন আমার বাসা থেকে বের হচ্ছিলি তখন তো দেখলাম তোর পায়ে ছিল। পরে রাস্তায় পড়ে গেছে নাকি? তাই বোধ হয়।
ইরা হেসে বলল। বাহ, এত দামি জিনিসটা হারালো, মুখে এতটুকু দুঃখ নেই দেখি। অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলে বলল। দুঃখ নেই কে বলল? কিন্তু এখন মাথা ব্যথা করছে ভীষণ, তাই ওটা নিয়ে বেশি ভাবতে পারছি না। ইরা অনিন্দিতার কপালে হাত রেখে ভ্রু কুঁচকালো। আরে, এখনো তো জ্বর আছে, অথচ তুই এসেই আবার পড়াশোনা করতে চাইছিস। ইরার কথা শুনে প্রীতিও কপালে হাত রেখে দেখল সত্যিই জ্বর আছে। ও মুখ গম্ভীর করে বলল। অনু, তো জ্বর এখনো পুরোপুরি যায়নি। এটা নিয়ে পড়তে বসলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। অনিন্দিতা হেসে মাথা নাড়ল। আরে, এমন জ্বর নিয়ে আমি অসুস্থ হই না, একটু মাথা ধরেছে, এই জন্যই এমনটা লাগছে। ইরা বিরক্ত হয়ে ট্রেটা নামিয়ে রাখলো। সবসময় জেদ করবি না তো অনু, তোকে বলেছি রেস্ট নিতে, তুই রেস্ট নিবি ব্যাস। আর আমার সাথে প্রীতিও যোগ করল। একদম ঠিক বলছে ইরা। কাল কথা না শুনে এমন জ্বর বাঁধিয়েছিস, আজ আবার সেই একই কাণ্ড করতে চাইছিস। অনিন্দিতা এবার বিরক্ত স্বরে বলল। আরে কি শুরু করলি তোরা? ঠিক আছি আমি, অ্যাসাইনমেন্টটা শেষ করি, তারপর যা ইচ্ছে করবি। ইরা ওর হাত টেনে দাঁড় করালো। প্রীতিও দেরি করলো না, উঠে দাঁড়িয়ে অনিন্দিতার ব্যাগটা তুলে নিল। চল গেস্ট রুমে। অনিন্দিতা ভ্রু কুঁচকালো। আরে, তো দেখছি আচ্ছা জ্বালা হলো। আমাকে আইসোলেশনে পাঠাতে চাইছিস নাকি তোরা? ইরা হাসলো এবার। আইসোলেশন না, রেস্ট। তুই এক্ষুনি গিয়ে শুয়ে পড়বি, বাকিটা আমরা সামলে নেব, নো চাপ। তারপর আর সময় নষ্ট না করে অনিন্দিতার হাত ধরে গেস্ট রুমের দিকে নিয়ে গেল। অনিন্দিতা ওদের দিকে তাকিয়ে অসহায় দৃষ্টি দিল। তোরা দেখি সত্যি আমার সিরিয়াস রোগী বানিয়ে ফেললি। গেস্ট রুমে এসে অনিন্দিতা বিছানায় শুয়ে পড়ল। মাথা ভারী হয়ে আছে, চোখ আধো বুঝে আসছে। এরা কম্বল টেনে দিল ওর গায়ে। প্রীতি বলল। শোন, আমরা ওই রুমে আছি, দরকার হলে কল দিস, তবে এখন একটুও নড়াচড়া করবি না। অনিন্দিতা হালকা গলায় বিড়বিড় করলো। তোরা না বুঝে আমায় জোর করছিস? বলেই চোখ বুঝে ফেললো। মাথা ব্যথায় চোখ খুলে রাখা যেন দায় হয়ে পড়েছে। কলিং বেল টিপতেই ভেতর থেকে পায়ের শব্দ এলো। মুহূর্ত পরেই দরজা খুললেন সুস্মিতা বেগম। আরে শুভ্র, তুই? শুভ্র মৃদু হাসলো। কেমন আছো খালামণি? আম্মু পাঠালো আমাকে। এই যে ধরো, কি কি জানি হাবিজাবি পাঠিয়েছে তোমার বোন। তোর মাকে আর কি বলবো, এসব না করলে তো ভদ্রমহিলা আবার শান্তি পান না। ভেতরে আয় তুই। শুভ্রর হাত থেকে ব্যাগ নিয়ে সুস্মিতা বেগম ভেতরে গেলেন। শুভ্র ভেতরে ঢুকতে ঢুকতে বলল। এই বর্ষাতেও গরম কমছে না, আবহাওয়া তেরিং বেরিং শুরু করেছে। উফ, খালামণি আমি ফ্রেশ হতে যাচ্ছি। টুকটুকি কই? ওর বান্ধবীরা এসেছে, সেখানে ব্যস্ত। তুই ফ্রেশ হ আগে। শুভ্র মাথা নেড়ে গেস্ট রুমের দিকে এগোলো, কিন্তু দরজা ঠেলে ভেতরে পা দিতেই ভূত দেখার মতো চমকে উঠল। ও কি ভুলে অন্য কোথাও চলে এসেছে নাকি? ভুল রুমে ঢুকে পড়েছে ভেবে দরজার দিকে ফিরতেই থেমে গেল। ঠিকই তো আছে, এটা তো খালামণিরই গেস্ট রুম। তাহলে এই মেয়ে এখানে কোথা থেকে এলো? ব্রু কুচকে গেল ওর। বিছানায় শুয়ে থাকা মুখটা চিনতে একটু অসুবিধা হলো না। এটা তো সেই মেয়েটা, কাল রাতে ওর সাথে বৃষ্টিতে আটকে পড়েছিল। শুভ্র অবাক হয়ে কিছুক্ষণ দরজাতেই দাঁড়িয়ে রইল। অনিন্দিতা তখন গভীর ঘুমে। শুভ্র পা টিপে টিপে বিছানার দিকে এগোলো। কাল রাতে মেয়েটাকে দেখে কেমন রাগী রাগী মনে হয়েছিল, এখন ঘুমন্ত অবস্থায় একটা ছোট্ট বাচ্চার মতো লাগছে। ফর্সা নাকের ডগাটা লাল হয়ে আছে। মেয়েটার চোখের পাপড়িগুলো বেশ বড়। শুভ্র অবচেতনে একটু ঝুঁকে তাকালো। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। কাল কেমন কঠিন গলায় কথা বলছিল, আর এখন দেখো মুখে কাঠিন্যের কোনো ভাবই নেই, একেবারে নিরীহ বাচ্চা। শুভ্রর চোখ কিছুক্ষণ আটকে রইল অনিন্দিতার মুখে। হাতটা অজান্তেই এগিয়ে গেল নাকের ডগায় লালচে রংটা ছুঁয়ে দেখতে। পিটপিট করে লাল চোখ মেলে তাকালো মেয়েটা। শুভ্র চমকে উঠে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। অনিন্দিতার চোখ লাল হয়ে আছে। জ্বরের ঘোরে আধভাঙা দৃষ্টিটা সরাসরি পড়ল শুভ্রর মুখে। ও ঠোঁট নড়ে উঠল ফিসফিসে স্বরে। আবু, তুমি এসেছো? শুভ্র ভ্রু কুঁচকালো। চোখের পলক ফেলতে ভুলে গেল কিছুক্ষণ। কে? কি বলছো তুমি? অনিন্দিতা ধীরে ধীরে কম্বলের নিচ থেকে হাতটা বাড়ালো। মাথায় হাত বুলিয়ে দাও না আব্বু, ছোটবেলায় যেমন দিতে। শুভ্র হতভম্ব হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কি করবে বুঝে উঠতে পারল না। অনিন্দিতা আবার ডাকলো। দেবে না আব্বু? মেয়েটার কণ্ঠের অসহায় শূন্যতাটা উপেক্ষা করা কঠিন।
বিছানায় বসে ধীরে ধীরে হাত বাড়িয়ে ওর মাথায় হাত রাখলো শুভ্র। আঙ্গুলগুলো আলতো করে চুলে বুলিয়ে দিল। অনিন্দিতা চোখ বন্ধ করে ফেললো তৎক্ষণাৎ। ঠোঁট নড়ল কাঁপতে কাঁপতে। জানো আব্বু, তোমার দেয়া নূপুরটা না আমি হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। তুমি কি রাগ করবে? কথাগুলো বলতে গিয়ে বন্ধ চোখের কার্নিশ পেয়ে জল গড়ালো মেয়েটার। শুভ্র এবার পুরোপুরি হতভম্ব হয়ে গেল। হাত বাড়িয়ে চোখের জলটা মুছে দেওয়ার আগেই আবার লাল চোখ মেলে তাকালো মেয়েটা। বলো না, তুমি কি রাগ করলে? শুভ্র দুদিকে মাথা নাড়ল, বোঝালো ও রাগ করেনি। অনিন্দিতা এবার ঠোঁট উল্টালো। তাহলে তুমি আমায় জড়িয়ে কেন ধরছো না? শুভ্র এবার চোখ বড় বড় করে তাকালো। গলা শুকিয়ে এলো ওর। এই মেয়ে তো নিজের অজান্তেই সর্বনাশের খেলায় নেমেছে। নিজেও মরবে, সাথে শুভ্রকেও মারবে। অনিন্দিতা এখনো ঠোঁট উল্টে ছলছল চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে শুভ্র যদি ওকে এখন এই মুহূর্তে জড়িয়ে না ধরে তাহলে বাচ্চাদের মতো ভ্যা করে কেঁদে ফেলবে। শুভ্র একটা গভীর নিঃশ্বাস নিল। হাতটা অগোচরেই মুঠো হয়ে গেল ওর। কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারলো না। কিসের মধ্যে ফেসে গেল ও? ওর কি এখন খালামণি বা ইরাকে ডাকা উচিত? অনিন্দিতা গলা ভারী করে আবার বলল। তার মানে তুমি সত্যিই আমার সাথে রাগ করেছো? মিথ্যে বললে তুমি আমায়। মেয়েটার চোখের কার্নিশ পেয়ে জল গড়াচ্ছে। শুভ্র অসহায় দৃষ্টিতে অনিন্দিতার দিকে তাকালো। তারপর হাত বাড়িয়ে ওর পাতলা শরীরটা নিজের প্রশস্ত বক্ষে চেপে ধরল। মেয়েটা ততক্ষণে সর্বশক্তি দিয়ে ঝাপটে ধরেছে ওকে। প্রশস্ত বুকটায় মুখ গুজে একটা লম্বা নিঃশ্বাস টানলো। শুভ্রর শরীর কাঠ হয়ে গেল মুহূর্তেই। কি করছে মেয়েটা? নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চাইছে নাকি? কড়া পারফিউম আর পুরুষালী কোলনের গন্ধ মিলেমিশে অনিন্দিতার জ্বরের ঘোরটা আরো বাড়লো যেন। শুভ্রর বুকে মুখ গুজে রেখে অনিন্দিতা ফিসফিস করে বলল। তোমার শরীর থেকে সুন্দর একটা গন্ধ আসছে। বলেই শার্টের উপর দিয়ে নাক ঘষল বুকে। শুভ্র দাঁতে দাঁত চেপে সামলালো নিজেকে। তারপর বলল। তোমার গায়ে অনেক জ্বর, তুমি বালিশে শোও, আমি ইরাকে ডাকছি, ঠিক আছে? অনিন্দিতা ওভাবে থেকেই বলল। আর একটু থাকি, তুমি তো সবসময় আসো না। শুভ্রর বুকটা ভারী হলো এবার। কষ্ট হলো মেয়েটার জন্য। তারপর আস্তে করে অনিন্দিতাকে বালিশে শুয়ে দিল। আমি এখানে আছি, কোথাও যাচ্ছি না, তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে চলে যাবে না তো? না, যাব না, শুধু ইরাকে ডেকে আনবো। আচ্ছা, ইরাকে ডেকে আনো। আমি ইরাকে বলি যে আমি তোমার সাথে বাসায় চলে যাচ্ছি। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। অনিন্দিতার গায়ের কম্বলটা ঠিক করে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। শুভ্র ইরার ঘরের দরজায় নক করলো। ইরা দরজা খুলে শুভ্রকে দেখে উচ্ছ্বসিত গলায় বলল। তুমি কখন এলে ভাইয়া? কিছুক্ষণ আগে। গেস্ট রুমে কে? তোর বান্ধবী? হ্যাঁ, ওর জ্বর এসেছে, তাই রেস্ট করতে পাঠিয়েছিলাম। শুভ্র একটু ইতস্তত করলো। জ্বর মনে হয় বেড়েছে, ঘোরের মধ্যে আবল তাবল বকছে। ইরা চমকে উঠল। কি বলছো? ঘরের দরজায় দাঁড়িয়ে কথা বললেও ভেতর থেকে প্রীতি এতক্ষণ সবই শুনতে পাচ্ছিল। অনিন্দিতার জ্বরের কথা শুনতেই ও তৎক্ষণাৎ উঠে এসে ইরার পেছনে দাঁড়ালো। চিন্তিত মুখে বলল। ইরা, থার্মোমিটারটা নিয়ে চল তো ওর কাছে। ওরা যখন রুমে এলো অনিন্দিতা তখন প্রায় ঘুমিয়ে পড়েছে। প্রীতি ওর পাশে বসে আস্তে করে ডাকলো। অনু। অনিন্দিতা জোর করে চোখ খুলল। হ্যাঁ, হ্যাঁ। জ্বরটা মাপতে হবে, মুখ খোল। অনিন্দিতা বিনা বাক্য ব্যয়ে মুখ সামান্য খুলল। প্রীতি ইরার হাত থেকে থার্মোমিটার নিয়ে ওর মুখে দিল। সুস্মিতা বেগমও ততক্ষণে ঘরে এসেছেন। মেয়েটার এত জ্বর এলো কি করে ইরা? জানি না মা, ও যখন এসেছিল তখন তো এত জ্বর ছিল না, সামান্য গা গরম আর মাথা ব্যথা ছিল। দেখে আমি আর প্রীতি ওকে এখানে রেস্ট করতে রেখে গিয়েছিলাম। ওর মাকে একটা ফোন দেওয়া দরকার না? ভাবি টেনশন করছেন বোধহয়। না আন্টি, ফোন দিলে আন্টি অযথাই টেনশন করবে। তার চেয়ে আমরা ওকে একেবারে বাসায় পৌঁছে দিয়ে আসি। তোমরা একা ওকে নিয়ে পারবে নাকি? সুস্মিতা বেগম তারপর শুভ্রকে উদ্দেশ্য করে বললেন। শুভ্র, তুই একটু ওদের সাথে যা তো। শুভ্র এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনছিল। খালামণির কথাই চমকে উঠল। ও হ্যাঁ, আমি? তোকেই তো বলছি, গাড়ি নিয়ে আসিসনি? না, গাড়ি নষ্ট হয়েছে মেকানিকের কাছে। তাহলে সেনজি নিয়ে যা, তোর খালু তো গাড়িটা নিয়ে বেরিয়েছে। প্রীতি থার্মোমিটারে দেখলো জ্বর 103 ডিগ্রি ফারেনহাইট, অনেকটা বেশি। এ অবস্থায় ওকে বাসায় নিয়ে আসাটাও কঠিন।
এই অবস্থায় ওকে বাসায় দিয়ে আসাটাও কঠিন, আর বাসায় না গেলেও সমস্যা। রাবেয়া বেগম চিন্তায় অস্থির হয়ে পড়বেন। এরা শুভ্রর হাত টেনে ধরল। ভাইয়া প্লিজ চলো, অনুর শরীরটা বেশি খারাপ, আমরা দুজন ওকে নিয়ে পারবো না। শুভ্রর মাথার ভেতর তখনও অনিন্দিতার আগের কথাগুলো ঘুরছে। তাহলে তুমি আমাকে জড়িয়ে কেন ধরছো না? ওর বুকটা হঠাৎ যেন চাপা পড়ে আসছিল। ইরা টান টান গলায় বলা। ভাইয়া প্লিজ চলো। কথাটা শুভ্রকে বাস্তবে ফিরিয়ে আনলো। ও হকচকিয়ে চারপাশে তাকালো, তারপর অনিন্দিতার দিকে। মেয়েটা প্রায় অচেতন হয়ে বিছানায় শুয়ে আছে, মুখটা শুকিয়ে গেছে। নিজের অজান্তে একবার নিঃশ্বাস আটকে গেল ওর। কিছুক্ষণ এক দৃষ্টি তাকিয়ে রইল মেয়েটার দিকে, যেন নিজের ভেতরের অস্থিরতা থামানোর চেষ্টা করছে। তারপর গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে, চল দেখি কিভাবে নিয়ে যাওয়া যায়। প্রীতি স্বস্তির নিঃশ্বাস ফেলল। গাড়ি না থাকলেও সমস্যা নেই, সিএনজিতে উঠিয়ে নিলেই হবে। সুস্মিতা বেগম এবার চিন্তিত গলায় বললেন। কিন্তু ওর তো অবস্থা বেশ খারাপ। রাত বিরেতে হঠাৎ করে যদি কিছু হয়, ভাবি একা মানুষ সামলাবে কিভাবে? তার চেয়ে সরাসরি বাসায় না দিয়ে আগে কোনো ডাক্তারের কাছে নিয়ে যা শুভ্র। শুভ্র খালামুনির কথার মানে বুঝল। হ্যাঁ সেটাই বেটার, আগে কোনো ক্লিনিকে নিয়ে যাই, ডাক্তার দেখানো দরকার। ইরা তাড়াহুড়ো করে মাথা নাড়ল। ঠিক আছে ভাইয়া, আমরা রেডি হই, তুমি নিচে নেমে সিএনজি ঠিক করো। শুভ্র বাইরে বেরিয়ে এলো, কিন্তু বুকের ভেতর তখনও ঘূর্ণিঝড়ের মতো অনিন্দিতার আবোল তাবোল কথাগুলো বাজছে। তাহলে তুমি আমায় জড়িয়ে কেন ধরছো না? আর একটু থাকি না, তুমি তো সবসময় আসো না। গলা শুকিয়ে এলো শুভ্রর। ও মাথা চাকিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামলো। শুভ্র নিচে নেমে সিএনজি ঠিক করলো। কিছুক্ষণ পর ইরা আর প্রীতি অনিন্দিতাকে দুই পাশে ধরে দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামিয়ে আনলো। শুভ্র মাঝপথে এসে ওকে কোলে তুলে নিল। ওর জ্বরের ঘোরে চোখ আধ খোলা, মাথাটা দুলে দুলে শুভ্রর কাঁধে এসে ঠেকলো। সিএনজিতে বসে শুভ্র অনিন্দিতাকে নিজের সাথে ঠেসে ধরে রাখলো। ওর শরীর তো পুড়ে যাচ্ছে ভাইয়া, এত জ্বর। শুভ্র গম্ভীর গলায় বলল। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। ওর নিজের ভিতরেও কেমন অদ্ভুত অস্থিরতা তৈরি হচ্ছিল। মেয়েটার অসহায় অবস্থা দেখে বুকটা ভারী হয়ে উঠছিল। ক্লিনিকে পৌঁছাতেই শুভ্র কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশনে ঝামেলা সারল। নার্স এসে অনিন্দিতাকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে গেল। ডাক্তার আসতে দেরি হওয়ায় শুভ্র করিডোরে এদিক ওদিক হাঁটছিল। ইরা আর প্রীতি চুপচাপ বসেছিল চেয়ারে। কিছুক্ষণ পর ডাক্তার এলো। 104 ডিগ্রি ফিভার, শরীর দুর্বল হয়ে গেছে, ডিহাইড্রেটের মতো অবস্থা, একটা স্যালাইন দিতে হবে, সাথে ইঞ্জেকশন। রাতে অবজারভেশনে রেখে দেওয়াই ভালো। প্রীতি হক চকিয়ে গেল। রাতে এখানে থাকতে হবে? ডাক্তার মাথা নাড়ল। হ্যাঁ, জ্বর একদম কমে না আসা পর্যন্ত বাসায় নেওয়া ঠিক হবে না। ইরা নিঃশ্বাস ফেলল। তাহলে থেকে যাওয়াই ঠিক। ডাক্তার চলে গেলে প্রীতি বলল। কিন্তু আন্টিকে জানাতে হবে না? অবভিয়াসলি জানাতে হবে, তুই কল দিয়ে আন্টিকে আসতে বল। শুভ্র অনিন্দিতার কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। অনিন্দিতাকে ভেতরে বেডে শুয়ে স্যালাইন সেট করা হলো। ওর নিস্তেজ হাতের শিরায় সুচ ঠোকানো দেখে শুভ্রর বুকটা আবার মোচড় দিয়ে উঠল। চোখ সরাতে পারছিল না ও। কোনো অদ্ভুত টান যেন ওকে আটকে রেখেছে মেয়েটার কাছে। নার্স স্যালাইন ঝুলিয়ে দিয়ে বেরিয়ে গেল। ঘরটা হালকা অন্ধকার। অনিন্দিতা ফ্যাকাশে মুখে চোখ বন্ধ করে শুয়ে আছে। স্যালাইনের নল বেয়ে ধীরে ধীরে নামছে তরলটা। শুভ্র বাইরে করিডোরে দাঁড়িয়েই সব দেখছিল। ঠিক তখনই প্রীতি দরজা ঠেলে বেরিয়ে এলো, বলল। ভাইয়া, আপনি ভেতরে আসছেন না কেন? বাইরে দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে। শুভ্র একটু ইতস্তত করে মাথা চুলকালো। না মানে ভেতরে গেলে ওর হয়তো অস্বস্তি লাগবে। এরা ভেতর থেকে শুনে এগিয়ে এলো। কপাল কুঁচকে বলল। অস্বস্তি কেন হবে? তুমি তো আমাদের আপনজন, ভেতরে এসে বসো, আমরা আন্টির সাথে কথা বলে আসি। কথা শেষ হতে না হতেই প্রীতি যোগ করলো। হ্যাঁ, আমরা দুজন যদি বের হই তাহলে ওকে কে দেখবে ভাইয়া? অনু একা থাকবে কিভাবে? শুভ্র কিছু বলতে গেল, কিন্তু ওরা দুজন আর সুযোগ দিল না। জোর করে শুভ্রকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেল নিজেরা। শুভ্র ভেতরে এসে বেডের পাশের চেয়ারটায় বসলো। অনিন্দিতার নিস্তেজ হাতটা বালিশের পাশে পড়ে আছে, হাতে ক্যানুলা লাগানো। ও এক মুহূর্ত চেয়ে থাকলো হাতটার দিকে,
তারপর আস্তে করে নিজের হাত দুটো হাঁটুর উপর রাখলো, যেন আটকাচ্ছে নিজেকে। অল্পক্ষণ পরেই অনিন্দিতা অচেতন স্বরে অস্পষ্ট কিছু শব্দ করলো। শুভ্র ঝুঁকে শুনতে চেষ্টা করলো ও কি বলছে। আব্বু তুমি চলে যেও না আব্বু। শুভ্রর বুকে ধাক্কা খেলো আবার। মেয়েটা কেন বারবার এভাবে ডাকছে? অনিন্দিতা চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলছে, মাঝে মাঝে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। প্রায় অপরিচিত মেয়েটার সাথে আমার এইভাবে জড়িয়ে পড়াটা একদমই ঠিক হচ্ছে না, কিন্তু কেন যেন দূরে সরে যেতেও পারছি না। অনিন্দিতা আবারও বিড়বিড় করে কিছু একটা বলতেই শুভ্র ঝুঁকে পড়ল, আস্তে করে বলল, শোনো, আমি তোমার আব্বু না। আদো আদো চোখ মেলে ফাঁকা দৃষ্টিতে তাকালো অনিন্দিতা, কপাল কুঁচকে ফিসফিস করলো। তুমি আমার আব্বু না? শুভ্র মাথা নাড়ল। তাহলে তুমি কে? শুভ্রর বুকের ভেতর শব্দ উঠল ধক ধক করে। ও এক মুহূর্ত থমকে থেকে জবাব দিল, আমি শুভ্র, ইরার ভাই। অনিন্দিতার চোখ পিট পিট করলো দুবার, যেন কথাটা বোঝার চেষ্টা করছে। তারপর আবার ফিসফিস করে বলল, তুমি সত্যি শুভ্র? শুভ্র হ্যাঁ সূচক মাথা নাড়ল। অনিন্দিতার কপাল কুঁচকে গেল আবারও। কিন্তু তোমার চোখে তো চশমা নেই। শুভ্র অবাক হয়ে থমকালো। চশমা? অনিন্দিতা আধো চেতনে মাথা নাড়ল, চোখ আধ খোলা রেখেই বিড়বিড় করলো, হ্যাঁ, শুভ্র তো সবসময় চশমা পরে। তোমার চশমা কোথায় শুভ্র? শুভ্র প্রথমে অবাক হলেও এবার ব্যাপারটা বুঝতে পেরে একটু হাসলো। তারপর নরম গলায় বলল, কিন্তু আমি তো চশমা পড়ি না। হুমায়রা আহমেদের শুভ্রর কাছে চশমা আছে। আমি তো সেই শুভ্র না, আমি অন্য শুভ্র। অনিন্দিতা ভ্রু কুচকে চোখ পিটপিট করলো, যেন ওর কথাটা মেনে নিতে পারছে না। অন্য শুভ্র? বলতে বলতে ওর গলা কেঁপে গেল, ঠোঁট আবার কেঁপে উঠল, জ্বরের ঘোরে কান্নার সুর মিশে গেল গলায়। শুভ্র তুমি চলে যাবে না তো? শুভ্র নিঃশ্বাস ফেলে মেয়েটার কাছে ঝুঁকলো, খুব আস্তে করে বলল, না, যাব না, আমি এখানেই আছি। মেয়েটা এবার একটা ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে আবার চোখ বুঝলো। শুভ্র চেয়ারে হেলান দিয়ে বসলো, বুকের ভেতর অদ্ভুত চাপা ঝড় বয়ে যাচ্ছে ওর। অনিন্দিতা ওভাবে চোখ বন্ধ রেখেই হাতটা আবার আলগোছে নাড়ল, যেন কিছু খুঁজছে। শুভ্র গভীর নিঃশ্বাস নিয়ে হাতটা বাড়িয়ে দিল, আস্তে করে ওর আঙ্গুলের ভেতর গুজে দিল হাতটা। অনিন্দিতার ঠোঁটে এবার নিস্তেজ হাসি ফুটে উঠল। অনিন্দিতার তৃপ্তির নিঃশ্বাস ফেলল, চোখ বন্ধ করে বিড়বিড় করল, এবার ঠিক আছে, এখন তুমি আর যাবে না। শুভ্র তাকিয়ে রইল নিস্তেজ মুখটার দিকে। মেয়েটা গভীর ঘুমে ঢলে পড়ল, কিন্তু ওর হাতটা ছাড়ল না, ধরে রাখলো শক্ত করে, যেন ছেড়ে দিলেই শুভ্র চলে যাবে। রাবেয়া বেগম হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলেন, পিছে পিছে ঢুকলো অর্ক, ইরা আর প্রীতি। শুভ্র আলগোছে অনিন্দিতার হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ালো। রাবেয়া বেগম মেয়ের কাছে এসে অস্থির হয়ে কপালে হাত ছোঁয়ালেন। জ্বর বোধ হয় কিছুটা কমেছে। তারপর ইরা আর প্রীতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আজকের রাতটাও কি এখানেই থাকতে হবে? হ্যাঁ আন্টি, ডক্টর তো তাই বলল। রাবেয়া বেগম এবার শুভ্রকে খেয়াল করলেন। শুভ্র সালাম দিল ওনাকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি ইরার ভাই? জি আন্টি। তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা। ইরা এগিয়ে এলো রাবেয়া বেগমের কাছে। এভাবে বলছো কেন আন্টি? অনু আমাদের বান্ধবীর চেয়ে বেশি বোন। ওর পাশে আমরা থাকবো না তো কে থাকবে বলো? রাবেয়া বেগম ইরার পিঠে হাত বুলিয়ে অনিন্দিতার দিকে তাকালেন। মেয়েটা এত জেদি হয়েছে, কি বলবো, কোনো কথাই শুনে না, নিজে যা বুঝবে তাই। বিকালে আমি বারবার নিষেধ করলাম, যেও না, এই জ্বর গায়ে নিয়ে বের হইও না, কোনো কথা যদি শুনিসই। প্রীতি যোগ দিল ওনার সাথে। কথা না শুনেই তো নিজের এই অবস্থা করেছে। কালকে আমার বাসা থেকে যখন বের হলো, আমি বারবার বললাম গাড়িটা নিয়ে যেতে, কোনো কথাই না শুনে হনহন করে বের হয়ে গেল। তারপর মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে ফেঁসে গেল। ইরা বলল, আমার বাসায় আসার পর যখন দেখলাম গায়ে এখনও জ্বর, রেস্ট করতে বললাম, কিন্তু না, সে রেস্ট করবে না, তার এখনই অ্যাসাইনমেন্ট করা লাগবে। পরে আমি আর প্রীতি জোর করে শুইয়েছিলাম, তারপর হঠাৎ করে জ্বর কী করে যে এত বাড়লো। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে অনিন্দিতার বিরুদ্ধে সবার অভিযোগ শুনছিল। অনিন্দিতার উপর সবাই যখন অভিযোগের ঝড় তুলছে, সেসব শুনে বেশ অবাক হয়েছে ও। জেদি?
এতটা জেদি হতে পারে মেয়েটা? সেদিনও তো বৃষ্টির ভেতর কেমন চোখমুখ শক্ত করে দাঁড়িয়েছিল। শুভ্র মাথা নাড়ল। তখনই ওর দৃষ্টি পড়ল অর্কর দিকে। ছেলেটা এক কোণায় গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। শুভ্র এগিয়ে গেল ওর কাছে। তুমি? আমি অর্ক, অনিন্দিতা আপুর ছোট ভাই। শুভ্র অবাক হয়ে তাকালো। অনিন্দিতা? অনিন্দিতার নামটা প্রথম শুনল। এতক্ষণ সবাই অনু বলে ডাকছিল, পুরো নামটা শুভ্র একবারও শোনেনি। ওর বুকের ভেতর যেন হালকা ধাক্কা লাগলো। যার হাত ধরে রেখেছিল কিছুক্ষণ আগেই, তার নামটাও এই পর্যন্ত জানতো না। নামটা বার কয়েক মনে মনে আওড়ালো। অনিন্দিতা নামটা কি ওর মতো দৃঢ় শোনাচ্ছে? অনিন্দিতা। শুভ্র আস্তে করে নামটা উচ্চারণ করলো। তোমরা সবাই ওকে অনু বলে ডাকো? অর্ক মাথা নাড়ল। হ্যাঁ। ও সবসময় কি এমন একঘয়ে? অর্ক ছোট্ট করে উত্তর দিল। হ্যাঁ, সব সময়। ওর মতো পাল্টানো খুব কঠিন। শুভ্র তাকালো মেয়েটার দিকে। গভীর ঘুমে আচ্ছন্ন এখন সে। ভাইয়া বাসায় যাবে না? ইরার কণ্ঠে ফিরে তাকালো শুভ্র। হ্যাঁ যাব, চল। রাবেয়া বেগমের কাছ থেকে বিদায় নিয়ে শুভ্র ইরা বেরিয়ে পড়ল। প্রীতিও কাল আসবে বলে চলে গেলে রয়ে গেল রাবেয়া বেগম আর অর্ক। অনিন্দিতার জ্বর নেমে গেল মাঝরাতে। গরমে হাঁসফাঁস করে উঠে বসলো। অন্ধকার ঘরটা অপরিচিত ঠেকছে। মৃদু আলোয় আশেপাশে তাকিয়ে অনিন্দিতা বুঝলো এটাই হসপিটাল। অবাক হলো মেয়েটা। এখানে কি করে এলাম আমি? অনিন্দিতা উঠে বসতে গিয়ে হাতে টান খেল। মেয়েটা কেঁপে উঠল ব্যথায়। ততক্ষণে পাশের চেয়ার থেকে অর্ক লাফিয়ে উঠে এসেছে। আপু, ওঠো না, স্যালাইন লাগানো আছে। অনিন্দিতা বিস্ময়ে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। তুমি এখানে? আমি হসপিটালে কেন? অর্ক ছোট্ট করে শ্বাস ফেলল। তোমার জ্বর 104 ডিগ্রিতে উঠেছিল। ডাক্তার বলেছিল রাতে অবজারভেশন করতে। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো। আমাকে এখানে কে এনেছে? আমি তো ইরার বাসায় ছিলাম। অর্ক হেঁটে গিয়ে কেবিনের সাদা লাইটটা জ্বালালো। ইরা আপু আর প্রীতি আপু, ওরা রাতেই চলে গেছে। অনিন্দিতা বালিশে হেলান দিয়ে বসলো। মাথাটা ভারী লাগছে, চোখ ঝাপসা। অর্ক বসে আসছে পাশের চেয়ারে। রাবেয়া বেগমকে জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে ও। শুধু শুধু দুটো মানুষের হসপিটালে থাকার কোনো মানে নেই। অনিন্দিতা আহামরি এমন কোনো অসুস্থ হয়নি। আপু, পানি খাবে? অর্কর কথা শুনে অনিন্দিতা পাশ ফিরে তাকালো ভাইয়ের দিকে। না, ঠিক আছে। তারপর একটু থেমে জিজ্ঞেস করলো। অর্ক কাল রাতে কে ছিল এখানে? অর্ক অবাক হয়ে তাকালো। কে মানে? মানে কারো হাত, মানে আমার হাতটা কেউ ধরেছিল মনে হয়। ওর কণ্ঠে বিভ্রান্তি। আমি স্বপ্ন দেখেছিলাম নাকি? অর্ক প্রথমে অবাক হলো, তারপর ওর মনে পড়লো কাল রাতে ওরা যখন হসপিটালে এসেছিল, কেবিনে তখন অনিন্দিতার পাশে শুভ্র বসা ছিল। ওদেরকে ঢুকতে দেখে শুভ্র অনিন্দিতার হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়েছিল। শুভ্র ভাই ছিল। শুভ্র ভাই? এই শুভ্রটা আবার কে? সে আমার হাত ধরতে যাবে কেন? অনিন্দিতা ভ্রু কুচকে তাকিয়ে হড়বড় করে কথাগুলো বলতেই অর্ক তাড়াতাড়ি বলল। রিল্যাক্স, রিল্যাক্স আপু। শুভ্র ভাই তোমার বান্ধবী ইরা আপুর কাজিন। অনিন্দিতা তীক্ষ্ণ চোখে তাকালো অর্কর দিকে। ইরাপুর কাজিন মানে? সে এখানে আসবে কোত্থেকে? অর্ক একটু গলা খাকারি দিল, অপ্রস্তুত গলায় বলল। মানে ইরা আপু বলেছিল শুভ্র ভাই ওদের বাসায় এসেছিল। তখনই তোমার জ্বর বেড়ে যায়। তো তখন ওরা একসাথে আমাকে ক্লিনিকে নিয়ে আসে। অনিন্দিতা কপাল কুঁচকে তাকিয়ে রইল অর্কর দিকে। কথাগুলো কিছুই পুরোপুরি ধরতে পারছে না ও। মানে আমি ওর বাসায় গিয়েছিলাম, তারপর জ্বর, তারপর ক্লিনিক। শুভ্র? ও ঠোঁট থরথর করে কেঁপে উঠল। হঠাৎ যেন কিছু মনে পড়েছে। অন্ধকার ঘরে আবছা আলোয় চেয়ারে বসা একটা ছায়ামূর্তি। সে ফিসফিসিয়ে বলছে। আমি এখানেই আছি। অনিন্দিতার বুকের ভেতর একটা ধাক্কা খেলো। ও চোখ নামালো নিচে। শিরায় টান টান স্যালাইনের সুচটা যেন হঠাৎ করে ভারী মনে হলো। সেদিকে তাকিয়ে ও ঠোঁট নাড়ল প্রায় নিঃশব্দে। শুভ্র? অর্ক ওর হাতের উপর হাত রাখলো। কি হলো আপু, চুপ করে গেলে যে? কিছু না। অনিন্দিতা ফিসফিস করে বলল।
আমার মনে হচ্ছে কেউ আমার হাত ধরে রেখেছিল অনেকক্ষণ। খুব নরম, শান্ত গলায় কথা বলছিল। অর্ক একটু হেসে ফিরল। তাহলে হয়তো স্বপ্নই। আপু, শুভ্র ভাই তো তোমার পাশে চুপচাপ বসেছিল, কথা পর্যন্ত বলছিল না। অনিন্দিতা কিছু বলল না। ওর দৃষ্টি হারিয়ে গেল জানালার বাইরে। ভোরের আবছা আলোয় আকাশটা কেমন ঝাপসা দেখাচ্ছে। ওর মনে হচ্ছে ওটা স্বপ্ন না, খুব বাস্তব কিছু। ওর হাতের ভেতরে যে উষ্ণতাটা এখনো লেগে আছে, সেটা কল্পনা হতে পারে না। মেয়েটা ধীরে ধীরে চোখ বুঝল, শুনতে পেল সেই কণ্ঠস্বরটা আবার। আমি এখানেই আছি। ও অস্ফুট স্বরে ফিসফিসিয়ে ঠোঁট নাড়ালো। কে আপনি, শুভ্র? শুভ্র সারা রাত ঘুমোতে পারেনি। এর আগে নামিয়ে দিয়ে ও যখন বাসায় ফিরেছে, তখন রাত প্রায় 2টো ছুঁই ছুঁই। ঘরে ঢুকে ও কিছুক্ষণ চুপচাপ বসেছিল সোফায়। ঘরের বাতি নেভানো থাকলেও বিশাল জানালাটার গ্রিলের ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটা আবছা আলোকিত। শুভ্র সোফায় গায়ে দিয়ে চোখ বন্ধ করল। সাথে সাথে অনিন্দিতার মুখটা ভেসে উঠল মানুষপটে। সেই নিস্তেজ মুখটা, ক্লান্ত চোখ দুটো, আর ফিসফিসে কণ্ঠস্বরটা। শুভ্র, তুমি চলে যাবে না তো? শুভ্রর বুকের ভেতর কেমন হাহাকার করে উঠল আচমকা। একজন প্রায় অপরিচিত মেয়ে, যাকে 2 দিন আগেও চিনত না, তার একটা শব্দ, একটা স্পর্শ এতটা গভীরে গিয়ে ছুঁয়ে ফেলতে পারে কাউকে? আবছা আলোয় ওর দৃষ্টি পড়ল নিজের হাতে। মেয়েটা কতক্ষণ ওর হাতটা ধরে রেখেছিল ঠিক মনে নেই, কিন্তু সে উষ্ণতা এখনো টের পাচ্ছে ও। আঙ্গুল দিয়ে আলতো করে ছুলো হাতটা, যেন আবার অনুভব করতে চাইছে সেই মুহূর্তটা। ওর মাথার ভেতরে তখন ক্রমশ বেজে চলেছে অনিন্দিতার জ্বর তপ্ত কণ্ঠস্বর। তুমি আমার আব্বু না, তাহলে তুমি কে? শুভ্ররা তো সবসময় চশমা পরে, তোমার চশমা কোথায় শুভ্র? ও ঠোঁটে অজান্তেই একরাশ মৃদু হাসি ফুটে উঠল। হুমায়ুনের শুভ্র। ও নিজের মনে ফিসফিসিয়ে বলল। কিভাবে আচমকা একটা মেয়ের স্বপ্নের ভেতর ঢুকে গেলাম আমি? ও উঠে জানালার কাছে গেল। অক্টোবরের ঠান্ডা বাতাসে খানিকটা শীত শীত অনুভব হলো। অনিন্দিতা? ফিসফিস করে একবার নামটা উচ্চারণ করলো শুভ্র। মেয়েটা ঘুমাচ্ছে বোধহয় এখন, জ্বর কমে গেছে হয়তো। ভাবতে ভাবতে ঠিক পরের মুহূর্তে একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো ওর। যদি আবার ওর জ্বর বাড়ে, ও যদি আবার আমাকে খোঁজে? ওর বুকের ভেতরটা ধক করে উঠল। কিসের টানে কে জানে। আরে ভাইয়া, আপনি? অর্ক চেয়ারে বসে গেম খেলছিল। আচমকা নক করা শব্দে দরজার দিকে তাকিয়ে অবাক হলো ও। শুভ্র ভেতরে আস্তে আস্তে বলল। হ্যাঁ, এলাম আর কি। এরা নামিয়ে দিতে বললো এখানে, তাই ভাবলাম আমি একটু দেখেই যাই। শুভ্র আশেপাশে নজর বুলাতে বুলাতে বলল। তোমার আপু কোথায়? আপু একটু ওয়াশরুমে গিয়েছে, বসুন ভাইয়া। বলে অর্ক উঠে দাঁড়ালো। শুভ্র চেয়ারটায় বসতে বসতে অর্ককে জিজ্ঞেস করলো। জ্বর কি আছে এখনো? না, ভোরের দিকেই জ্বর নেমে গেছে, ডক্টর রিলিজ করে দিয়েছে, বাসায় যাচ্ছি আমরা। শুভ্র কিছু বলার আগেই ভেতরের দরজাটা খুলে অনিন্দিতা বেরিয়ে এলো। ওর পরনে একটা হালকা গোলাপি কুর্তি। শুভ্রর চোখ আটকে গেল মেয়েটার স্নিগ্ধ বদনে। সদ্য ধোয়া মুখশ্রীতে জলকণা চিকচিক করছে। অনিন্দিতার দৃষ্টি প্রথমে অর্কর দিকে, তারপর শুভ্রর উপর এসে স্থির হলো। দুজনের চোখ মিলল এক মুহূর্তের জন্য। তারপরে অনিন্দিতা আবার অর্কর দিকে তাকালো প্রশ্নবোধক চাউনিতে। অর্ক মনের চাহনির অর্থ ধরতে পেরে ছটপট বলল। আপু, উনি শুভ্র ভাই। ফর্মাল ড্রেসআপে থাকা সুদর্শন পুরুষটার দিকে দ্বিতীয়বারের মতো তাকালো অনিন্দিতা। ততক্ষণে উঠে দাঁড়িয়েছে পুরুষটা। উচ্চতায় অনিন্দিতার থেকে অনেকটাই লম্বা সে। অনিন্দিতা নিজেকে কেমন যেন বাচ্চা বাচ্চা লাগলো লম্বা মানুষটার সামনে। কি যেন একটা মনে পড়তে পড়তেও পড়লো না ওর। মনে না পড়া কথাটা জোর করে মনে করবার জন্য অনিন্দিতা যখন নিজের মস্তিষ্কে চাপ প্রয়োগ করছে, তখনই ভেসে এলো সুদর্শন পুরুষটার ভরাট পুরুষালী কণ্ঠস্বর। হাই। আচমকা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো অনিন্দিতা। বক্ষস্থলে কেমন যেন কাঁপুনিয়ে উঠল পুরুষটার ভরাট পুরুষালী কণ্ঠস্বরে। হ্যালো, আপনি ইরার কাজিন? শুভ্র মাথা নাড়ল। এরা আমার খালাতো বোন। কালকে খালামনির বাসায় আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি তখন ছিলাম ওখানে। এরাদের সাথে আপনাকে এখানে নিয়ে এসেছিলাম। শুভ্রর কথা শেষ হতেই অনিন্দিতার দিকে তাকিয়ে অর্ক বলল। আপু, তোমরা কথা বলো, আমি একটু বাইরে থেকে আসছি। অর্ক বেরিয়ে যেতেই অনিন্দিতা শুভ্রর দিকে তাকিয়ে
দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো। আ- আমি আমি কি কাল রাতে কিছু বলেছি আপনাকে? মানে উল্টাপাল্টা কিছু? শুভ্র অপ্রস্তুত হয়ে গেল মেয়েটার প্রশ্নে। আপনার মনে নেই কিছু? অনিন্দিতা শুভ্রর প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে ফেলল। মনে থাকা উচিত এমন কিছু কি বলেছি? শুভ্র মৃদু হাসল, নিঃশব্দ হাসি। অনিন্দিতার হৃদযন্ত্রটা যেন স্পন্দিত হতে ভুলে গেল কিয়ৎক্ষণের জন্য। না, শুভ্র ধীরে বলল। তেমন কিছু না। অনিন্দিতা এদিক ওদিক চেয়ে দৃষ্টি লুকালো, যেন মানুষটার ওই গভীর চোখ দুটোয় চোখ পড়লেই ধরা পড়ে যাবে কিভাবে ওর হৃদযন্ত্রটা ওর সাথে বেমানি করছে। শুভ্র কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। হাসিটা এখন পুরোপুরি মিলিয়ে গেছে ওর ঠোঁট থেকে, কিন্তু চোখে রয়ে গেছে অদ্ভুত এক শান্ত দৃষ্টি। অনিন্দিতা নিজেকে ধাতস্থ করে কৌতূহলী চোখে তাকালো পুরুষটার পানে। তেমন কিছু না, তবে কেমন কিছু? শুভ্র মুহূর্ত খানিক চুপ করে রইল। তারপর কিয়ৎক্ষণ পূর্বে অনিন্দিতার হৃদয় তোলপাড় করা সেই ক্ষীণ হাসিটা আবার ফিরল ওর ঠোঁটের কোণে। আপনি বলছিলেন শুভ্ররা তো চশমা পরে। এক মুহূর্তের জন্য অনিন্দিতা স্তব্ধ হয়ে গেল, চোখের পাতা কাঁপল ওর। তারপর অপ্রস্তুত গলায় চোখ বড় বড় করে তাকিয়ে বলল। আমি এমন বলেছি? সিরিয়াসলি? হ্যাঁ, শুভ্র মাথা নাড়ল। খুব সিরিয়াস ভঙ্গিতে, যেন আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ চশমা না পড়া। অনিন্দিতা বিব্রত হলো ভীষণ। ঠোঁটের কোণে অপ্রস্তুত হাসি ফুটিয়ে খুব নিচু গলায় আবার জিজ্ঞেস করলো। আর কি বলেছি? শুভ্র এক মুহূর্ত তাকিয়ে রইল অস্বস্তির ভারে নত ঘন কৃষ্ণ পল্লব বিশিষ্ট আঁখি যুগলে। তারপর ধীর কণ্ঠে বলল। আরো বলছিলেন, শুভ্র তুমি চলে যাবে না তো? মেয়েটা চোখ বন্ধ করে ফেলল এবার। মানুষটার ধীর কণ্ঠস্বর অনিন্দিতার বুকের ভেতর মৃদু কম্পন তুলল। ও কথা খুঁজে পেল না কিছুক্ষণ, তারপর আস্তে করে বলল। আমি এমনটা বলেছি? জ্বরের ঘরে বলছেন, আমি কিছু মনে করিনি। তো এগুলো নিয়ে এত অস্বস্তি পড়ার কিছু নেই। ঠিক তখনই একটা হাসির আওয়াজ শোনা গেল। অনিন্দিতা চমকে তাকালো দরজার দিকে। শুভ্র সোজা হয়ে দাঁড়ালো। কিরে, কালকে জ্বরের ঘুরে এসব বলেছিস ভাইয়াকে? ইরা হাসতে হাসতে ভেতরে ঢুকলো। পেছনে প্রীতিও হাসছে। অনিন্দিতা লজ্জায় জমে গেল এবার। ওর পাকানো চোখের দৃষ্টি ছুটল ইরার মুখ থেকে প্রীতির মুখে। তারপর ধীরে ধীরে গিয়ে স্থির হলো শুভ্রর শান্ত মুখটায়। শুভ্র কিছু বলল না, ছোট করে হাসলো। সেই ছোট্ট হাসিটা অনিন্দিতার বুকের ভেতর তীব্র শিরশিরে একটা ব্যথা ছড়িয়ে দিল আবারও। ইরা চেয়ারের উপর ওর ব্যাগটা নামিয়ে রাখতে রাখতে বলল। যেভাবে তাকিয়ে আছিস, আমার ভাইয়ের প্রেমে ট্রেমে পড়ে গেলি নাকি অনু? ইরা, অনিন্দিতা তীব্র চোখে তাকালো ওর দিকে। একদম বাজে কথা বলবি না। ইরা ঠোঁট কামড়ে হাসিটা চাপতে চেষ্টা করলো। তারপর নিরীহ মুখ করে বলল। বাজে কথা হতে যাবে কেন? তোর তাকানোর ভঙ্গি দেখে তো সেরকমই মনে হচ্ছে। অনিন্দিতা চোখ কটমট করে তাকালো। প্রীতি এবার মুখে হাত চাপা দিয়ে হেসে ফেলল। ইরা, থাম তো। তিন বান্ধবীর এমন ধারা কথাবার্তায় শুভ্র পড়ল বেজায় অস্বস্তিতে। এই অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচতে মাঝ পথে গলা খাকারি দিল ও। বলছি, আমার অফিস যেতে লেট হচ্ছে, আসছি আমি। তারপর অনিন্দিতার দিকে ফিরে তাকিয়ে বলল। ভালো থাকবেন মিস অনিন্দিতা, নিজের খেয়াল রাখবেন। হয়তো জেদ বজায় রাখতে গিয়ে নিজের ক্ষতি করবেন না। অনিন্দিতা হালকা করে মাথা নাড়ালো। শুভ্র বেরিয়ে যেতেই কেবিনের বায়ুচাপটা যেন হঠাৎ বদলে গেল। গোয়েন্দার মতো ওকে ঘিরে ধরল দুই বান্ধবী, যেন কোনো অপরাধের সাক্ষীকে জেরা করতে যাচ্ছে। দুজনই মিলে একসাথে বলে উঠল। কি ব্যাপার মিস অনিন্দিতা? হুম হুম অনিন্দিতা থতমত খেয়ে তাকালো ওদের দিকে। কোথায় কি? এরা অনিন্দিতার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। ভাইয়া যখনই সকালে এখানে আসতে চাইলো, আমি তখনই বুঝেছিলাম ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। ইরার কথার অর্থ বুঝতে পেরে অনিন্দিতা এবার আগুন চোখে তাকালো। সকাল সকাল এসব ফালতু কথা বলার জন্যই এসেছিস তুই? তারপর প্রীতির দিকে ঘুরে বলল। প্রীতি, তুইও? যাক বাবা, আমি আবার কি করলাম? এতক্ষণ ইরার সাথে তাল মেলালেও এখন হঠাৎ করে প্রীতি অবুঝ সাজার ভান করলো। ইস, ছি ছি ছি, তোদের জন্য উনি আমাকে কি না কি ভাবলেন আল্লাহই জানেন। অনিন্দিতা মাথা নাড়ল দুপাশে। এরা দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে থেকে বলল।
তোর ওই উনিটা আমার ভাই, চিন্তা করিস না, আমি বুঝিয়ে বলবো ভাইয়াকে। বলেই চোখ টিপল। অনিন্দিতা চোখ বড় বড় করে অমনি তেড়ে এলো ইরার দিকে। আর একটা উল্টাপাল্টা কথা বলে আজকে তোর একদিন কি আমার একদিন। ইরা, প্রীতি ইরার সামনে এসে দাঁড়ালো তাড়াতাড়ি। আরে আরে অনু, তুই সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি। তোদের এই মজার চক্করে যে আমার বেজ্জতি হলো তার বেলা। অনিন্দিতার গলায় বেজায় ক্ষোভ। আরে অনু, রিল্যাক্স। ভাইয়া অমন মানুষ নয়। ও আমাদের এমন কথা পাত্তাই দেয়নি। আর তাছাড়া ভাইয়া তো গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের জ্বালাই অতিষ্ঠ জীবনে এসব ছোটোখাটো কথা পাত্তা দেওয়ার সময় কোথায় ওর? ইরার কথাগুলো শুনতেই আচমকা অনিন্দিতার মাথায় যেন বিনা বেঘে বজ্রপাত হলো। সব কথা বাদ দিয়ে ইরার বলা ওই অর্ধেক লাইনটাতেই আটকে গেল ও। ভাইয়া তো গার্লফ্রেন্ড আছে। অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল ইরার দিকেও। খানিক পরে নিজের মনে মাথা নাড়িয়ে চোখ সরিয়ে ফেলল অন্যদিকে। ও এত অবাক হচ্ছেই বা কেন? এমন একজন সুদর্শন পুরুষের গার্লফ্রেন্ড থাকাটা আহামরি আশ্চর্যের কিছু নয়, বরঞ্চ না থাকলেই ব্যাপারটা আশ্চর্যের হতো। আপু, বাসায় যাবে না? অর্কর কণ্ঠে অনিন্দিতা চমকে বাস্তবতায় ফিরল। হুম, আমি রেডি, চল যাই। চলো, এইদিকের ফর্মালিটিস ডান। হুম। অনিন্দিতার কণ্ঠস্বর প্রাণহীন। শুভ্র ভাইয়ের গার্লফ্রেন্ডের কথাটা শোনার পর থেকেই অনিন্দিতার চোখে মুখে যে শুকনো পরিবর্তনটা এসেছে সেটা চোখ এড়ায়নি প্রীতির। তবে ও প্রকাশ করলো না সেটা। অনিন্দিতাদের সাথে নিঃশব্দে ত্যাগ করলো হসপিটালের কেবিন। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠছিল অনিন্দিতা। ঘাড়ে ঝোলানো ব্যাগের ফিতাটা কাঁধ থেকে নেমে এসেছে খানিকটা। ঘর্মাক্ত মুখে বিদ্যমান সারাদিনের ক্লান্তির ছাপ। বাসার দরজায় পৌঁছে ডোরবেল চাপার আগেই ও দেখল ওদের বাড়িওয়ালা মুজিবুর সাহেব উপর থেকে নামছেন। ভদ্রলোকের বয়স 50 ছুঁই ছুঁই। মুখে চিরচেনা গম্ভীর ভাবটা যেন আজ একটু বেশি গাঢ় মনে হলো। অনিন্দিতা ভদ্রভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। মজিবর সাহেব থেমে গেলেন। সালামের উত্তর দিয়ে একটু ইতস্তত ভঙ্গিতে বললেন, তোমাদের বাসাতে আইছিলাম, একটু কথা ছিল। অনিন্দিতা অবাক হয়ে তাকালো। জি বলুন না, কিছু কি হয়েছে? ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন। আসলে ব্যাপারটা একটু অপ্রত্যাশিত। আমার এক আত্মীয় ছোট ভাইয়ের ছেলে ঢাকায় নতুন চাকরি পেয়েছে। ওদের ইমিডিয়েট থাকার জায়গা খুব দরকার, তো এই ফ্ল্যাটটা ওদের দিতে চাইছি। তাই ভাবলাম আগে থেকে তোমাদের জানিয়ে দেই, যেন তোমরা প্রস্তুতি নিতে পারো। ভদ্রলোক কথাটা যতটা সম্ভব নরমভাবে বললেও অনিন্দিতার মুখের রং বদলে গেল তৎক্ষণাৎ। ও হকচকিয়ে গেল মুহূর্তের জন্য। মানে আমাদের এখন বাসাটা ছেড়ে দিতে হবে? দেখো মা, আমি জানি এটা হঠাৎ করে বলা হচ্ছে, কিন্তু কি করব বলো? ছেলেটা পরিবার নিয়ে আসছে, একটা থাকার জায়গা না পেলে খুব বিপাকে পড়বে। তাই আর উপায় দেখছি না। মজিবর সাহেব একটু বিব্রত মুখে বললেন, তবে এ মাসের তো আরও প্রায় 15 দিনের মতো বাকি আছে। আশা করি এর মধ্যে নতুন বাসা পেয়ে যাবে। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো মুহূর্তেই। সিঁড়ির ফাঁক দিয়ে দুপুরে রোদ পড়েছে দেয়ালে, তাতে ধুলো নাচছে বাতাসে। অনিন্দিতার বুকের ভেতর যেন একটা ভারী পাথর নেমে এলো। নিঃশব্দে মাথা নাড়ল। ঠিক আছে আঙ্কেল, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করতে চেষ্টা করব। ভদ্রলোক মাথা নেড়ে প্রস্থান ঘটালেন। মুজিবুর সাহেব নিচে চলে গেলে কিছুক্ষণ অনিন্দিতা সিঁড়িতেই দাঁড়িয়ে রইল। অনেকগুলো বছর ধরে এই ফ্ল্যাটটাই তো ওদের ঘর, আশ্রয়, প্রতিদিনের ছোটখাটো অভ্যাসের সঙ্গে জড়িয়ে থাকা একরাশ স্মৃতি। বাবার স্মৃতিগুলো লেগে আছে এই বাসার প্রতিটি দেয়ালে। এখন হঠাৎ করে সবকিছু ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা ভাবতেই গলাটা শুকিয়ে গেল ওর। এখন কোথায় যাবে ওরা? এত অল্প সময়ে কোথায় নতুন বাসা খুঁজে পাওয়া সম্ভব? হাত উঠিয়ে ডোরবেলটা চেপে নিঃশব্দে দাঁড়িয়ে দরজা খোলার অপেক্ষা করলো অনিন্দিতা। দরজার ওপাশ থেকে পায়ের মৃদু শব্দ হলো। তারপর দরজা খুলে গেল। রাবেয়া বেগম হাতে খুন্তি, মুখমণ্ডল ঘেমে একাকার। অনিন্দিতা মায়ের দিকে তাকিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তোমার রান্না এত দেরি কেন? মিনু খালা আসেনি আজ? রাবেয়া বেগম শাড়ির আঁচলে গলার ঘাম মুছতে মুছতে বললেন, আর বলিস না, স্কুল থেকে ফিরে আমি 12টা পর্যন্ত বসে আছি মিনুর জন্য। 12:30টায় ফোন করে বলছে আজকে নাকি আসতে পারবে না। কেমন লাগে বল?
অনিন্দিতা ডাইনিং এর উপর ব্যাগটা রেখে মায়ের পিছে পিছে রান্নাঘরে গেল। একটা চুলায় ভাতের পাতিল, পাশের চুলায় ডাল ফুটতে ফুটতে উপচে পড়লো খানিকটা। রাবেয়া বেগম তড়িঘড়ি করে চুলার আঁচ কমিয়ে দিলেন। স্কুলে এক দফা ঝক্কি সামলে এসে এখন আবার তুমি একা একা এসব সামলাচ্ছ। রাবেয়া বেগম মেয়ের দিকে তাকালেন। এছাড়া আর কি বলবো? অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলল। আম্মু, বল। আসার সময় মুজিবুর আঙ্কেলের সাথে দেখা হলো, তোমার সাথে কথা বলতেই আসছিলেন। কি বিষয়ে? অনিন্দিতা ইতস্তত করে বলল। সামনের মাসে বাসাটা ছেড়ে দিতে হবে, ওনার কোনো আত্মীয় নাকি আসবেন, তার জন্য। রাবেয়া বেগমের হাতের খুন্তিটা থমকে গেল মাঝপথে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন, যেন কথাটার মানে ঠিকঠাক বুঝে নিতে চাইছেন। তারপর ধীরে ধীরে খুন্তিটা নামিয়ে রেখে ঘুরে তাকালেন অনিন্দিতার দিকে। সামনের মাসে মানে এই নভেম্বরে? তারপর একটু থেমে কিছু একটা চিন্তা করে উদ্বিগ্ন কণ্ঠে বললেন। কয় তারিখ আজকে? 17 না? অনিন্দিতা মাথা নাড়ল নিঃশব্দে। 17। রাবেয়া বেগম এক নিঃশ্বাসে বললেন। তাহলে হাতে হাতে তো মোটে 13 দিন। তার গলায় উৎকণ্ঠা ধরা পড়ল স্পষ্ট। 13 দিনের মধ্যে বাসা খোঁজা, দেখা, কথা বলা, অ্যাডভান্স দেওয়া সব কিছুই কেমন করে হবে বলতো? চুলার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন রাবেয়া, চোখে একরাশ ক্লান্তি। ভ্রু কুঁচকে নিচু সরে যেন নিজের সঙ্গেই কথা বললেন। একটা মানুষও তো চেনা নেই এই এলাকায়। তুই ভার্সিটিতে থাকিস সারাদিন, আমি একা কোথায় যাব বাসা খুঁজতে? অনিন্দিতা এগিয়ে গিয়ে মায়ের কাঁধে হাত রাখলো, কোমল স্বরে বলল। এত চিন্তা করো না আম্মু, আমরা বিকেল করে বের হব প্রতিদিন, দেখো একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে ইনশাল্লাহ। এই বয়সে আবার নতুন বাসা খোঁজা, প্যানিক ওঠানামা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। রাবেয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সেই কবে এসেছি এই বাসায়, তোর বাবা বেঁচে ছিল তখন। এই ফ্ল্যাটের প্রতিটা দেওয়াল, প্রতিটা কোণে মানুষটার স্মৃতি। এখন হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে যেতে হবে। কথাটা শেষ করতে না করতেই চোখের কোণে জল চিকচিক করে উঠল রাবেয়ার। অনিন্দিতা ধীরে ধীরে মায়ের কাঁধে মাথাটা এলিয়ে দিল। তুমি ভেঙে কেন পড়ছো আম্মু? আমি অর্ক আমরা আছি না। রাবেয়া হাত উঠিয়ে চোখের কোণায় জমে ওঠা বাষ্পটুকু মুছে ম্লান হাসলেন। তোমরা দুজন আছো বললেই তো এতদিন টিকে আছি রে মা। পরদিন দুপুরের তীক্ষ্ণ সূর্য রশ্মি যখন ম্লান হয়ে ঢলে পড়েছে পশ্চিমে, নরম সোনালি রোদ জানালার গরাদ পেয়ে লম্বা ছায়া ফেলছে ঘরের মেঝেতে। অনিন্দিতা রেডি হয়ে তাড়া দিল মাকে। আম্মু তাড়াতাড়ি চলো, বিকেল ছোট, দেখতে না দেখতে অন্ধকার নেমে যায়। রাবেয়া বেগম ওড়নাটা মাথায় জড়িয়ে নিলেন ধীরভঙ্গিতে। চলো, অর্কর কাছে চাবি আছে। হ্যাঁ, নিয়ে যেতে বলেছিলাম তো। অর্কর কোচিং থাকায় অনিন্দিতাদের সাথে যেতে পারছে না ও, তাই মা মেয়ে দুজনে বেরোলেন হাঁটতে হাঁটতে। এলোমেলো গলির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চোখ পড়ল পাঁচতলা একটা বিল্ডিং এর গেটে টুলেট লাগানো। ভেতরে গিয়ে বাসাটা ঘুরে দেখে পছন্দ হলো রাবেয়া বেগমের, কিন্তু বাড়িওয়ালার সাথে কথা বলে জানা গেল বাসাটা ফাঁকা হতে মাঝে আরো 1 মাস বাকি। হতাশ হয়ে বেরিয়ে এলেন দুজনে। আরো দুটো গলি পার করে আরেকটা বিল্ডিং এর সন্ধান পেল ওরা, যেখানে একটা ফ্ল্যাট খালি আছে। গেটের ভেতরে ঢুকতেই দারোয়ান জানালো বিল্ডিং এ লিফট নেই, 4 তলা উঠতে হবে সিঁড়ি বেয়ে। রাবেয়া বেগমের হাঁটুতে ব্যথা। সিঁড়ি ওঠার কথা শুনে বাসা না দেখেই বেরিয়ে এলেন। আরেকটা বাসা খুঁজে পাওয়া গেল, সেটা একটু দূরে, আধুনিক বহুতল বিল্ডিং, কিন্তু ভাড়া আবার বাজেটের বাইরে। বাসা দেখে মোটামুটি পছন্দ হলেও ভাড়া শুনে চুপচাপ বেরিয়ে এলো ওরা। একটু থেমে রাবেয়া আবার বললেন। মানুষের সাধ্যেও একটা সীমা থাকে। বাপরে বাপ। পরের দিন শুক্রবার সকালের হালকা রোদে শহরের মেজাজ যেন আজ একটু শান্ত, একটু অলস। রাস্তায় সাধারণ দিনের মতো তীব্র যানজট নেই। কোথাও কোথাও দোকানপাটের শাটার তখনও নামানো। ছুটির দিন হওয়ায় অনিন্দিতা, অর্ক, রাবেয়া বেগম সবাই আজ বাসায়। সকালে নাস্তা সেরে তিনজন বেরোলেন বাসার খোঁজে। 8 ঘন্টা রিকশায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ল তিনজনই। একটার পর একটা গলি ঘুরেও মন মতো কিছু মিলল না। কোথাও ভাড়া বেশি, কোথাও রুম ছোট, কোথাও আবার আলো বাতাসে ঠিক নেই। রাবেয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন। রিকশাওয়ালা নীরবেই যাচ্ছিল। হঠাৎ অর্ক সামনের দিকে তাকিয়ে বলল। আম্মু, ওখানে দেখো, ওই লাল ইটের বাড়িটা, গেটের পাশে টু লেট টাঙানো।
রিক্সা থামলো। সামনে দাঁড়িয়ে থাকা বাড়িটা অন্যগুলোর মতো সাধারণ নয়। লালচে ইটের গায়ে পুরনো দিনের স্নিগ্ধ একটা ছোঁয়া। ব্যালকনির কার্নিশে কয়েকটা মানি প্ল্যান্ট ঝুলছে। কালো রঙের গেটটার ফাঁকে দেখা যাচ্ছে বাড়ির সামনে ছোট্ট বাগান। গেটের পাশে ঝকঝকে সাদা ফলকে লেখা শুভ্রনীর। নামটা দেখে অনিন্দিতার ভ্রু কুঁচকে গেল। শুভ্রনীর? বিস্ময়ের সাথে নামটা উচ্চারণ করলো ও। অর্ক চোখ ছোট করে তাকিয়ে বলল, লাল ইটের বাড়ির নাম শুভ্রনীর হয় কি করে আপু? আমিও সেটাই বোঝার চেষ্টা করছি। অর্ক আবার বলল, শুভ্র মানে তো সাদা, অথচ বাড়ির রং লাল। উম ঘাপলা আছে মনে হচ্ছে। অনিন্দিতা অর্কর মাথায় চাটি মারল। এর মধ্যে আবার কি ঘাবলা পেলি তুই? অর্ক চোখ কুঁচকে ফেলল। আহ, সমস্যা কি তোমার? ব্যথা পাই তো নাকি? চুপ থাক। বেশি কথা বললে আম্মুকে বলে দিব তুই কাল রাতে চুপি চুপি ফ্রিজ থেকে কেক খেয়েছিলি। অর্ক চোখ বড় বড় করে তাকালো। এই, আমাকে মেরে তুমি আমাকেই থ্রেট দিচ্ছ? রাবেয়া বেগম তখন গেটের কাছে গিয়ে দারোয়ানের সাথে কথা বলছিলেন। দারোয়ান জানালো বাড়িওয়ালা ভেতরেই আছেন, চাইলে এক্ষুনি ফ্ল্যাটটা দেখা যাবে। চলো। রাবেয়া বেগমের ডাকে বাধা পড়ল ওদের খুনসুটিতে। অর্ক গম্ভীর মুখে আগে আগে ভেতরে ঢুকে গেল। পেছন পেছন অনিন্দিতা মায়ের সাথে টুকটাক কথা বলতে বলতে দোতলায় উঠে নির্দিষ্ট বাসাটার ডোরবেল চাপ দিয়ে এক সৌম্য কান্ত ভদ্রলোক দরজা খুললেন। ভদ্রলোকের পরনে সাদা কটন টি শার্ট, চোখে চশমা, হাতে নিউজ পেপার। আসসালামু আলাইকুম। রাবেয়া বেগম সালাম জানাতেই ভদ্রলোক ডান হাতে চশমাটা খুলে ভালো করে তাকালেন। ওয়ালাইকুম আসসালাম, রাবেয়া ভাবি না? অনিন্দিতা আর রাবেয়া বেগম ভ্রুকুচকিয়ে একে অপরের দিকে তাকালো। ভদ্রলোক আবার বললেন, আমাকে চিনতে পারেননি ভাবি? আমি আজিজ, আজিজ রায়ান আরিফের ফ্রেন্ড। পিছন থেকে ততক্ষণে আজিজ রায়হানের স্ত্রী সোনালী বেগম এসে দাঁড়িয়েছেন। আরে ওনাদেরকে আগে ভেতরে ঢুকতে বলবে তো? দরজায় দাঁড়িয়ে পরিচয় পর্ব সারবে নাকি? তারপর রাবেয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, এই লোকের কোনো কাণ্ডজ্ঞান নেই। আপা, ভেতরে আসুন তো আপনারা। ব্যবসা সূত্রে ধরে আমাদের আলাপ, বন্ধুত্বটা অতটাও গাঢ় না থাকলেও নেতাম কম ছিল না। আপনার সাথেও তো একবার দেখা হয়েছিল ভাবি, মনে নেই? ওই যে গুলশনে সাউথ গোল্ড ট্রেড এক্সপোটা হলো, অবশ্য বহু বছর আগের কথা। আপনার মেয়ে তো তখন একদমই ছোট। আজিজ রায়হান অনিন্দিতার দিক থেকে চোখ ফিরিয়ে আবার রাবেয়া বেগমের দিকে তাকালেন। আরিফের সাথে এসেছিলেন আপনি? রাবেয়া বেগম কিছুক্ষণ মনে করার প্রয়াস চালালেও সম্পূর্ণ স্মৃতিটুকু মনে করতে পারলেন না। টুকরো টুকরো কিছু স্মৃতি নিয়ে ভদ্রতার খাতিরে সম্মতি জানালেন। হ্যাঁ ভাই, মনে পড়েছে। সোনালী বেগম ততক্ষণে কাজের মেয়েটাকে সাথে নিয়ে সেন্টার টেবিল ভর্তি করে ফেলেছেন নানা রকম খাবার দাবারে। রাবেয়া বেগম অবাক হয়ে শুধালেন, আরে আপা, করেছেন কি? এত আয়োজন কেন? আমরা তো আপনাদের বাসায় খালি ফ্ল্যাট আছে শুনে দেখতে এলাম। আজিজ রায়হান হাসলেন। এই সামান্যকে এত আয়োজন বলছেন ভাবি? বাচ্চাগুলো এই প্রথমবার ওদের আঙ্কেলের বাড়িতে এলো, এতটুকু তো করতেই হবে। অর্ক চোখ বড় বড় করে অনিন্দিতার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। এই আপু, আমরা বাচ্চা? অনিন্দিতা কড়া চোখে তাকালো। চুপ কর। অর্ক তৎক্ষণাৎ ঠোঁট সেল করে ফেলল, যেন কেউ টেপ মেরে দিয়েছে। কিন্তু চোখ দুটো এখনো চকচক করছে দুষ্টামিতে। বোনকে এখনো নিজের দিকে চেয়ে থাকতে দেখে ফিসফিস করে আবার বলল, চোখ দুটো বন্ধ করতে হবে? এভাবে তাকিয়ে আছো কেন? এত বেশি কথা কেন বলছিস? হ্যাঁ, অনিন্দিতা নিচু স্বরে ধমকালো। সবাই শুনে ফেলে কি ভাববে? কি ভাববে? অর্ক কৌতূহলী চোখে তাকালো। আরেকটা শব্দ করলে এই ব্যাগটা ছুঁড়ে মারবো মাথায়। অনিন্দিতা থমথমে গলায় বলল। অর্ক নাটকীয় ভঙ্গিতে মাথা নিচু করে বিড়বিড় করল। দুঃখিত আপা, আমার ভুল হয়ে গেছে। অনিন্দিতা এবার টেবিলের নিচ থেকে অর্কর পায়ে একটা ঠোকর মারল। অর্ক মুখ বিকৃত করে ফেলল তাতে। আহ, আপু, সহিংসতাকারী মহিলা। অনিন্দিতা তীব্র চোখে তাকালো। কি বলি তুই? অর্ক আরো কিছু বলার আগে রাবেয়া বেগম পাশ থেকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি সমস্যা তোমাদের? অর্ক দ্রুত ভদ্র ভঙ্গি করে বলল, কই, কিছু না তো আম্মু, মশা কামড়াতেছে। সোনালী বেগম হেসে উঠলেন। ভাই বোন দুজনের মধ্যে বেশ বোঝাপড়া আছে দেখি।
রাবেয়া বেগমও হেসে ফেললেন। এই বোঝাপড়াটাই সারাটা দিন আমার ধৈর্যের পরীক্ষা নেয় আপা। একটা আপন সুলভ উষ্ণ হাসির তরঙ্গ ছড়িয়ে পড়ল ঘর জুড়ে। বাইরে তখন সূর্যি মামা বোধহয় মাথার উপরে চলে এসেছেন। কড়া রোদ জানালার ফাঁক দিয়ে গলে ঝিলমিল করছে চায়ের কাপের ধোঁয়ায়। ঠিক সেই সময় আজিজ রায়হান বললেন, চলেন তো ভাবি, আগে ফ্ল্যাটটা দেখাই আপনাকে, তারপর আরেক দফা জমজমাট আড্ডা হবে।